সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 143তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো বরিশালের ছেলে নাসিরের জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্প। এই নাসিরের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার পর আপনারা হয়তো অনেকে আমাকে গালি দিতে পারেন এবং মনে মনে বলবেন যে আপন ভাই এই গল্পটা আপনি নিয়েছিলেন কেন। আসলে আমরা আদম সন্তান, আমরা সবাই ভুলের নিচে, ভুলের ঊর্ধ্বে নয়। আমরা ভুল করব, ভুল থেকে আমরা শিখব, এটাই স্বাভাবিক। নাসির যে ভুলগুলো করেছে, এই ভুলগুলো যেন আপনি না করেন, শুধুমাত্র এই জন্যই নাসিরের জীবনের গল্পটা আমার নেওয়া। নাসির ভুল করতে করতে তার জীবনের এমন একটা পর্যায়ে সে দাঁড়িয়েছে, না পারে বাঁচতে, না পারে মরতে। আমার কাছে একটা সলিউশন চেয়েছে, সমাধান চেয়েছে। আমি আশা করব আপনারা সবাই নাসিরের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে নাসিরকে রাগ, অভিমান সব কিছু ভুলে নাসিরকে ক্ষমা করে দিয়ে আপনাদের মতো করে নাসিরকে একটা ভালো যুক্তি, পরামর্শ কি বুদ্ধি দিয়ে যাবেন। তাহলে চলেন সবাই মিলে শুনে আসি নাসিরের জীবনের বাস্তব গল্প। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাসির উদ্দিন, আমার বাড়ি বরিশাল জেলা। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, বাবা আছে, এছাড়া আছে আমার একটা ভাবি সহ আমার একটা ছোট বাইস্তি। আমাদের পরিবারটা একটা সুখী পরিবার বলাই চলে। আমার আব্বা যদিও তেমন কিছুই করে না, কিন্তু আমার ভাইয়া একজন কাতার প্রবাসী। ভাইয়া কাতার থেকে যে পরিমাণ টাকা পাঠায়, সে টাকা দিয়ে আমাদের সংসারটা দিব্য অনেক ভালোই কেটে যায়। ছোটোবেলা থেকে আমি আসলে পড়াশোনার প্রতি যথেষ্ট মেধাবী ছিলাম। আমি পড়াশোনার প্রতি খুব ভালো ছিলাম, কিন্তু আমার যে বড় ভাইয়া ছিল, উনি আসলে তত ভালো পড়াশোনা করতো না, বা পড়াশোনার প্রতি উনি যথেষ্ট নেগলেন্স ছিল। যার জন্য একটা পর্যায়ে আমার বাবা আমার বড় ভাইয়ের পড়াশোনা বন্ধ করে তাকে বিদেশে পাঠিয়ে দেয় এবং আমাকে পড়াশোনা করায়। তো আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করতেছি, আর আমি যথেষ্ট ভালো একজন স্টুডেন্ট ছিলাম। এভাবে যেতে যেতে আমি একটা পর্যায়ে এসএসসি পাস করি। এসএসসি তো আমি যথেষ্ট ভালো একটা রেজাল্ট করি, অ্যান্ড আমি আমাদের বরিশালের একটা কলেজে ভর্তি হই। তো আমি যখন কলেজে পড়াশোনা করি, কলেজে যারা পড়ে তারা হয়তো ব্যাপারটা বুঝে। কলেজে যখন মানুষ ভর্তি হয়, তখন তার মাঝে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া বা প্রেম করা, বিশেষ করে মেয়েদের সাথে ফ্লর্ট করা। তো আমি আসলে একটু ভিন্ন টাইপের ছেলে ছিলাম। আমার পরিবারের মানুষ ছাড়া বাইরের মানুষের সাথে কথা বলতে খুব একটা ভালো লাগতো না। আমি সারাক্ষণ একা একা থাকতাম, কারোর সাথে খুব বেশি কথা বলতাম না। গম্ভীর স্বভাবই একটা ছেলে বলাই চলে। যাই হোক, এভাবে হাঁটি হাঁটি পাপা করে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিলো। তো আমার যে বন্ধুবান্ধবগুলো থাকে, তারা সবসময় আমাকে টিটকারি করে, আমাকে সবসময় একটু দুষ্টমি করে বলে। আমার ভাবি কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল। তো সবাই আমাকে বলে যে তোর ঘরেই তো এত সুন্দর মেয়ে আছে, তোর বাইরে তাকানোর দরকার কি। কিন্তু ওরা যাই বলুক, আমি ভাবিকে ওই ভাবির নজরেই দেখি। তো এভাবে যেতে যেতে আমার কিন্তু ভাবির সাথে আমার সম্পর্কটা খুবই ক্লোজ। খুবই ক্লোজ বলতে হয় না যে আজকে কলেজে কোনো ঘটনা ঘটছে, ছোটোখাটো কোনো ঘটনা, আমি এটাও সে আমার ভাবির কাছে বলে দিই। অ্যান্ড ভাবি আমাকে যথেষ্ট বুঝে, আমিও তাকে সবসময় বুঝি। অ্যান্ড ভাবি সর্বোপরি ভাইয়ার বিদেশে কোনো ভাইয়ার সাথে কথাবার্তা হয়, ভাইয়ার কোনো প্রবলেম বা পারিবারিক সব ব্যাপারগুলো ভাবি আমার সাথে খুব ভালোভাবে শেয়ার করে। তো ভাবির সাথে আমার সম্পর্কটা একেবারে ভালো একটা ফ্রেন্ড বলা চলে, খুব ক্লোজ একটা ফ্রেন্ড, এরকমই হবে। তো আমার যে বাইস্তিটা আছে, ওই কিন্তু একেবারে আমাকে বাবা বলে ডাকে। এটা আসলে আমাদের পরিবারের কেউ আসলে মাইন্ড করে না, আমাদের এলাকার কেউ মাইন্ড করে না, আমাকে বাবা বলে ডাকে। কারণ আমার বাইস্তিটা যখন হয়েছিল, আমার ভাইয়া কিন্তু প্রায় 4.5 বছরের মতো বিদেশ। ভাইয়া বিয়ে করে যাবার পরেই আমার বাইস্তিটা হয়। তো বাইস্তি তার বাবাকে দেখে নাই, ওর বাবাকে দেখে নাই, যার জন্য আমাকে বাবা বলে ডাকে। তো এইভাবেই দিনগুলো কাটতেছিল। তো আমাদের তখন এলাকাতে বিসিডি হয়, বিসিডি বলতে সিডি ক্যাসেট ভাড়া আনা হয়। এটা হয়তো অনেকেই জানতেন যে সিডি ক্যাসেট ভাড়া আনে। তো তখন সিডি ক্যাসেট ভাড়া আনে। তো তখন সিডি ক্যাসেটে অনেক রকমের সিনেমা, তারপরে অনেক গান টান বা এগুলো দেখানো হয়। তো আমরা একদিন সিডি ক্যাসেট ভাড়া করে আনার পরে ওইখানে আমরা সবাই মিলে কিছু কিছু হট টাইপের সিনেমা বা বাংলা গান দেখি। তো গানগুলো দেখার পর আমার মাঝে কেমন জানি একটা খারাপ অনুভূতি কাজ করে, ভীষণ খারাপ অনুভূতি কাজ করে। এবং বাংলা মুভির যে নায়িকাগুলো ছিল ওই সময়ের, সবাই একটু মোটামুটি ভালো স্বাস্থ্যের অধিকারী ছিল। তো একটা নায়িকার সাথে আমার ভাবির চেহারাটা অনেক মিলে যায়। আচ্ছা, আমি বলেই রাখি যে নায়িকা যে ময়ূরী ছিল, ওনার সাথে আমার ভাবির চেহারাটা অনেক ভালো মিলে। তো আমি তখন ওই মুভিটা দেখতেছি, আর ওই নায়িকাটাকে দেখার পরে আমার ভাবির কথা খুব মনে পড়ে।
তো উনি তখন একটু অন্যরকম মুভি করতো। তো তখন হচ্ছে মানে আমার কেমন জানি আমার ভিতরে মানে সবাই আমাকে মানে মুভি যখন দেখতেছিলাম সবাই আমাকে বলতেছিল যে দেখ দেখ এটা হচ্ছে মানে নাসিরের ভাবির মতো, পুরা নাসিরের ভাবি, ওরকম করে সবাই বলতেছিল। মানে আমরা সবাই ইয়াং বয়সী ছেলে ছিলাম, ওখানে কোনো মানে বয়স্ক মানুষ ছিল না। তো এরকম যখন ওনার উল্টাপাল্টা নাচ টাচগুলো দেখতেছিলাম মুভির ভিতরে, তখন হচ্ছে আমার ভিতরে একটা খারাপ ধরনের অনুভূতি কাজ করে, মানে খারাপ অনুভূতি কাজ করে মানে আমার ভাবিকে নিয়ে। তো এরপর থেকে আমি কেন জানি একটু আমার ভাবির প্রতি দুর্বল হয়ে যাই। মানে আমার ভাবির খুব ভালো স্বাস্থ্য ছিল, তো যার জন্য মানে ওনার প্রতি আমার একটু অন্যরকম মানে ফিলিংস কাজ করে, যেটা আসলে খারাপ অনুভূতি বলাই চলে। তো আমি মানে ভাবি যখন চলাফেরা করে হাঁটে তখন আমি ভাবির মানে পিছনের দিকে তাকায় থাকি বা ভাবির দিকে একটু কুদৃষ্টিতে তাকায়, কিন্তু আমার ভাবি এই ব্যাপারটা বুঝে না। ভাবি কিন্তু আমাকে একেবারে ফ্রেন্ডলি মেনে নিয়েছে, মানে হয় না যে ছোটো ভাই বা ফ্রেন্ড, ওভাবে নিয়েছে। তো দিন যত যাচ্ছে আমার ভাবির প্রতি দুর্বলতা ততই বেড়ে যাচ্ছে। তো একদিন আমি করি কি, আমাদের হচ্ছে মানে আমাদের যে মানে গোসলখানাটা ছিল, তো গোসলখানার এখানে যারা গ্রামের মানুষ তারা জানান আমাদের এটা কিন্তু একটা বিল্ডিং ছিল, উপরে ছাদ ছিল। তো মানে বিল্ডিংয়ের পাশে সানসেটের নিচে দিয়ে আমি খুব মানে কষ্ট করে ওখানে একটা হোল করি, হোল মানে একটা গর্ত করি, গর্ত করে আমি আমার মোবাইল ফোনটা ওইখানে রাখি, আমার মোবাইল ফোনটা রাখি। অ্যান্ড মোবাইল ফোন রাখার পরে আমি হচ্ছে ভিডিও করব, মানে ওইখানে ভিডিও করব, ভিডিও করার জন্য মোবাইল ফোনটা ওই জায়গায় রাখি। তো রাখার পরে আমি জাস্ট ক্যামেরা অন করে চলে আসি। তো ভাবি যখন গোসল করতে যায়, তো ভাবির মানে সম্পূর্ণ গোসলটা আমার ওই মোবাইলে রেকর্ড হয়ে যায়, মোবাইলে রেকর্ড হয়েছে। তখন আমি মানে এটা দেখি, আমার তখন এত ভালো লাগে, মানে আমি কাউকে কাউকে বলে বুঝাইতে পারবো না যে মানে আমি তখন সারাক্ষণ ওই ভিডিওটা দেখি। অ্যান্ড তখন আমার মানে সর্বোপরি মানে আমার ভাবিকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। আগে আমি ভাবির সাথে মানে যেভাবে কথা বলতাম একটু মানে মিশে কথা বলতাম, বাট এখন কেন জানি আমি ভাবির সাথে কথা বলার আগে তার শরীরে হাত দিয়ে ফেলি। তো উনিও ব্যাপারটাতে আসলে কোনো কিছু সন্দেহ করে না, যেহেতু আমি ওনার একটাই মাত্র দেবর। তো এ ব্যাপারে মানে ওনার কোনো রকমের মানে উনি কোনো কিছু সন্দেহ করে না। তো এইভাবে দিনগুলো যাচ্ছে, বাট দিন যত যাচ্ছে ওনার প্রতি আমার খারাপ আকর্ষণটা ততই বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে আমি আমার মনকে বুঝাইতে পারি না, আমি চিন্তা করি যেভাবেই হোক আমি আমার ভাবির সাথে উল্টাপাল্টা কিছু একটা করব। এটার জন্য আমি করি কি, যে আমাদের মানে বাজারে একজন মানে দোকানদার থাকে, মানে উনি হিন্দু আর কি, ওনার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো, মানে খুব ক্লোজ সম্পর্ক। ওনাকে বললাম যে ভাই মানে এমন কোনো ওষুধ আছে কি না যেটা খাইলে মনে করেন যে শরীরের মানে যতই কিছু হোক, মানে 5-6 ঘন্টা যতই কিছু হোক শরীর কেটে গেলেও কোনো মানে বোধ আসবে না, মানে বুঝতে পারবে না এরকম। তো ওই দোকানদারটা হিন্দু ছিল, উনি আমাকে বলে যে হ্যাঁ মানে ঘুমের ট্যাবলেট আছে, খুব পাওয়ারি ঘুমের ট্যাবলেট, এটা খাওয়াই দিলে হচ্ছে তখন আর মানে শরীরের হবে না, মানে যতই কিছু হোক ওই শরীরের মানে কোনো রকম বোধ থাকবে না, শরীর কেটে গেলেও বুঝতে পারবে না। তো এরপর আমি করি কি, ওনার কাছ থেকে ঘুমের ট্যাবলেটগুলো আনি। কিন্তু ঘুমের ট্যাবলেট আনার পর এখন আমার টার্গেট হচ্ছে আমি ট্যাবলেটগুলো আমার ভাবিকে খাওয়াবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার ভাবি যখন রাতের বেলায় ঘুমায়, ভাবি কিন্তু দরজা খোলা রাখে। অ্যান্ড ভাবি দরজা খোলা রাখার কারণটা হচ্ছে মানে অনেক সময় আমার মা আমার ভাবির রুমে আসে। আমার মা কিন্তু আমার ওই বাইস্তিটাকে খুব ভালোবাসে, মানে আমার ভাইয়ের মেয়েটাকে। তো যার জন্য মা সবসময় আমার ওই ভাবির রুমে আসে, এই জন্য ভাবিকে বলে যে তুমি রাতের বেলায় দরজা লাগিয়ে ঘুমিয়েও না, আমার রাতের বেলা আমার ওই নাতিনের কথাটা মনে হয়, আমি তাকে দেখতে আসবো। তো এই জন্য ভাবি আর ঘরের দরজা লাগিয়ে ঘুমায় না। আর আমার রুমটা ছিল একেবারে ভাবি রুমের পাশেই। তো আমি সুযোগ খুঁজতে থাকি যে আসলে কোন সুযোগে ভাবিকে ওই ঘুমের ওষুধটা খাওয়ানো যায়, মানে ট্রাই করতে থাকি যে সুযোগ কীভাবে পাই। কিন্তু এভাবে প্রায় সারাটা দিন কেটেছে, আমি কোনো সুযোগ পাই না যে মানে ভাবিকে খাওয়ানোর মতো। তো তখন আমি একটা ব্যাপার খেয়াল করে দেখি যে মানে এটা প্রথম রাত চলে গেল, এটা দ্বিতীয় রাতের ঘটনা। মানে সেকেন্ড রাতের বেলায় আমি দেখি যে ভাবি কল পার থেকে মানে পানি নিয়ে যাচ্ছে, কল থেকে। তো পানি নিয়ে যাচ্ছে, আমি বলি যে কী ব্যাপার ভাবি, মানে পানি নিয়ে রাখতেছেন যে কেন? বলে যে না রে ভাই, রাতের বেলা তো গলা শুকিয়ে যায়, তো একটু পানি টানি খেলে ভালো লাগে। তো আমি তখন বলি যে ভাবি আপনি এখন ওষুধ খান না? মানে আমার ভাবি কিন্তু আগে একটা ওষুধ খাইতো, মানে স্বাস্থ্য ভালো ছিল তো, মানে স্বাস্থ্য কমানোর জন্য একটা ওষুধ খাইতো। তো আমি তখন বলি যে মানে আপনি কি ওষুধ খান না? তো ভাবি বলতেছে যে মানে খাই তো, এখন মানে স্বাস্থ্য আর মানে স্বাস্থ্য অতটা কমে না, যেন ওষুধ খেলে শরীর অনেক ব্যথা করে, জন্য খাই না। তো তখন আমি চিন্তা করি যে তাহলে হয়তো মানে ওই আমি যদি জগের ভিতরে মানে ভাবি যে জগে করে পানি নিয়ে যায়, সে মগ বা জগের ভিতরে আমি যদি ঘুমের ওষুধটা মিশিয়ে দিই, তাহলে হয়তো ভাবি এটা রাতের বেলায় খেলে উনি হয়তো মানে ওনার লাইক আসবে। কিন্তু মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি চিন্তা করি যে আমি যদি মানে জগের ভিতরে এটা মিশিয়ে দিই, তাহলে ভাবি রাতের কোন অংশে খাবে তার তো কোনো ঠিক নাই। মানে খেয়েছি কি খাই নাই সেটাও তো বুঝতে পারবো না, নাকি আবার আমার ছোটো বাইশ থেকে খাওয়াই দেয়। আমি ওর ভয়ে আছি যে আমার বাইশ থেকে খাওয়াইতে না, তোমার বাইশ থেকে মরে যাবে। তো এভাবে টেনশন করতেছি। বাট সেদিনও রাতটা কেটে যায়, কোনো কিছু করতে পারি না। অ্যান্ড যখন তৃতীয় রাত আসে তখন আমি প্ল্যানিং করি যে না, আজকে রাতে আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। মানে খুবই প্ল্যানিং করি যে আমি কিছু একটা করবো।
তো যাই হোক, এবার প্ল্যানিং করার পরে আমি তখন করি কি, আমার ভাবি কিন্তু আবার বাইরের খাবারগুলো খেতে খুব পছন্দ করে। মানে বাইরে হয় না যে মানে চানাচুর, বিস্কিট, তারপরে মানে এগুলো আর কি। আর তখন একটু মানে শীতকাল ছিল, তো যার জন্য হচ্ছে আমাদের বাজারে বুট মুড়ি বিক্রি করা হইতো, বুট, পেঁয়াজু, তারপরে এগুলো বিক্রি করা হইতো। তো আমি করলাম কি, আমি বাইরে থেকে হচ্ছে ওই মানে বুট পেঁয়াজু নিয়ে আসলাম। অ্যান্ড বুট পেঁয়াজু আনার সময় আমি চিন্তা করলাম যে ভাবিকে তো ওষুধটা খাওয়াইতে হবে, অ্যান্ড এটা খাওয়াইতে হলে অবশ্যই হচ্ছে মানে করতে হবে ওনাকে, মানে হচ্ছে পানির সাথে মিশিয়ে খাওয়াইতে হবে। এখন পানি কীভাবে খাওয়ানো যায়? তো যাক, এরপরে আমি বুট মুড়ি নিয়ে আসলাম। আসার পরে ভাবি তো এগুলো মানে খাচ্ছে, মোটামুটি সব কিছুই ঠিক আছে। তো খাওয়া দাওয়ার পরে মানে বুট মুড়ি যখন খাইলো, খাওয়ার পরে ভাবি আমাকে বলতেছিল যে মানে আমাকে বলতেছে যে নাসির, তুমি তো আমাকে বুট মুড়ি খাওয়াইলে, এখন তো খুব প্রবলেম হয়ে গেছে আমার। আমি বললাম যে কী? বলে যেমন শরীর তো খুব ব্যথা করবে, কারণ এটার মধ্যে অনেক গ্যাস্ট্রিক। যারা হচ্ছে বাইরের চনা, বুট মুড়ি খান তারা জানেন যে ওইটার মধ্যে কিন্তু প্রচুর গ্যাস্ট্রিক থাকে। তো মানে গ্যাস থাকে। তো ভাবি আমাকে বলো, আমি তো এমনিতেই মানে স্বাস্থ্যবান, তার উপর হচ্ছে এগুলো খাওয়ার পর তো আমার খুব গ্যাস হয়ে যাবে, আমি কী করবো? আমি তখন বলি যে ভাবি আমার কাছে মানে হচ্ছে গ্যাসের ট্যাবলেট আছে, এটা বলি। তো বলে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে নিয়ে আসো। আমি তখন দূর দিয়ে গিয়েই ওই ঘুমের ট্যাবলেটটাকে খুলে ফেলি। খুলে তখন আমি কী করি, মানে 2টা ট্যাবলেট একসাথে করে আমি ভাবিকে বলি। ভাবি তখন বলি যে ওমা, এই ট্যাবলেটগুলো তো ছোটো কেন, গ্যাস্ট্রিকের ট্যাবলেট। আমি বলি ভাবি এগুলো নতুন কোম্পানি, তো স্কোয়ারের ভিতরে নতুন বেরোইছে, বাট ওষুধগুলো অনেক ভালো, আপনি খান। তো বলে যে খোলা। আমি বললাম যে খোলাই নিয়ে আসছে প্যাকেট থেকে। ভাবি তো আমাকে ট্রাস্ট করতে, ভাবি কোনো কিছু না বলে একেবারে 2টা ঘুমের ট্যাবলেট ভাবি একসাথে খেয়ে ফেলে। তো ভাবি যখন খেয়ে ফেলে, আমি তখন বলেছি আলহামদুলিল্লাহ, আজকে তো কাজ হয়ে যাবে। এরপর থেকে আমি তখন সুযোগ খুঁজতে থাকি যে কবে ভাবি মানে ঘুমায় যায়। ওষুধ যখন খায়, ওষুধ খাওয়ার পরে আমি তখন রুম থেকে বেরিয়ে যাই। প্রায় 1 ঘন্টা কি 45 মিনিট পরে আমি তখন ভাবির দরজার সামনে আসি। আসার পর দেখতে পাই যে ঘরের দরজাটা খোলা। যখন ঘরের দরজাটা খোলা দেখতে পাই, আমি তখন মানে খোলা বলতে মিন্স হচ্ছে একটু আপজেয়া রাখছে, একটু ফাঁকা দেখা যায়। আমি তখন দরজার সামনে এসে যখন দরজাটা খুলি, খোলার পর আমি যেটা দেখতে পাই যে আমার বাইস্তিটা খাটের উপর শুয়ে আছে, কিন্তু আমার ভাবির মানে দেহটা মানে একটু খাটে, আরেকটা হচ্ছে মানে মানে ফ্লোরে ওরকম করে নিথুরভাবে পড়ে আছে। আমার ভাবি কিন্তু অনেক মোটা ছিল, তো যার জন্য শাড়িটা তো ওনার মানে শাড়ির আঁচলটা নিচে পড়ে আছে। আমার দেখে পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আমি রুমে ঢুকে সাথে সাথে ঘরের দরজাটা লাগিয়ে দেয়। অ্যান্ড ঘরের দরজা লাগিয়ে দেওয়ার পরে আমার তখন মানে আমি মানে বুঝতে পারিনি যে আমি কী করবো। আমার তখন মাথাটা পুরো ঠিক থাকে না। আমি তখন ভাবিকে আউলাঝালাভাবে আমি হচ্ছে ভাবির সাথে খারাপ সম্পর্ক করে ফেলি। ভাবির সাথে খারাপ সম্পর্ক করি, অ্যান্ড করার যখন শেষ হয়, আমি তখন কী করি, ভাবিকে কোনোভাবে হচ্ছে খাটের উপর শোয়াই দিই। অ্যান্ড খাটের উপর শোয়াই দেওয়ার পরে তারপর হচ্ছে আমি বেরিয়ে চলে আসি। অ্যান্ড সকালবেলা আমি তখন খুব ভয়ে থাকি যে আল্লাহ না জানে কী হয়ে যায়। কিন্তু সকালবেলা সবাই ঘুম থেকে উঠে, কিন্তু আমার ভাবি ঘুম থেকে উঠতে পারে না। মা যে ভাবিকে যতই ডাকে, ভাবির চোখে মিলতে পারে না। আমি তো জানি যে একসাথে 2টা ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়েছে। আমাকে কিন্তু ওই ডাক্তার বলেছিল যে একটা ঘুমের ট্যাবলেটের অর্ধেক পরিমাণ খাওয়ালেই হচ্ছে মানে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তার মানে 2টা ঘুমের ট্যাবলেট মানে তো বিশাল একটা ব্যাপার। আমি তখন চিন্তা করি যে যেহেতু 2টা ঘুমের ট্যাবলেট খাওয়াই দিছে, তার মানে ভাবের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি ব্যাপারটা বুঝতে পারি। এরপর আমি কী করি, মানে ডাক্তার নিয়ে আসেন। আমার মা বলে যদি ডাক্তার নিয়ে আয়, মানে ডাক্তার দেখায়। কিন্তু আমি চিন্তা করি ডাক্তার আনলে যদি ডাক্তার কোনোভাবে বুঝে যায় যে ঘুমের ট্যাবলেট খাইছে, তাহলে তো আমি শেষ। যার জন্য আমি আর ভয় কী করি, ডাক্তার আনি না। ডাক্তার না এনে আমি নিজে মাকে বলি যে মা, ডাক্তার আনার দরকার নেই, তুমি মানে দেখো কী করা যায়। তো মাও রাগারাগি করে, আব্বু রাগারাগি করে, এটা কোনো কথা হলো, তুই ডাক্তার নিয়ে আসিস না। তো এরপরে যাক মানে এরকম করতে করতে প্রায় 11টার দিকে ভাবির মোটামুটি একটু ঠিক হওয়ার পরে ভাবি তখন উইঠা আমাকে বলে যে কী ব্যাপার, আমি কালকে কী খাইছিলাম, মানে আমি তো মানে সারাটা রাত আমার শরীরটা লড়াইতে পারি নাই, আর মানে আমার শরীরে এত ব্যথা কেন করতেছে। আমি তখন বলতেছি যে তুমি গ্যাস্ট্রিকের ওষুধ খাইছো না, ওই গ্যাস্ট্রিকের ওষুধ খেলে এরকমই হয়। ভাবি আমাকে বলে আমি কি জীবনে প্রথম গ্যাস্ট্রিকের ওষুধ খাইছি, এর আগে কি আমি কোনো গ্যাস্ট্রিক ওষুধ খাওয়াই নাই? আমি বলি তা তো ঠিক আছে, তুমি খাইছো। তো এভাবে মানে মানে যাক, এটা একটা সমাধান হয়। কিন্তু ওই দিন না হয় আমি ঘুমের ট্যাবলেট খাওয়াই আমি ভাবির সাথে ওই কাজটা করলাম। এরপরে আমি কীভাবে করব? এরপর তো আমি প্রতিদিন তার ভাবি এরকম মানে গ্যাস্ট্রিক ওষুধ আমার কাছে চাইবে না, বা গ্যাস্ট্রিকের ওষুধ খাবেও না। তো এরপর থেকে আমি সুযোগ খুঁজতে থাকি যে কোন সুযোগে কী করা যায়। তো পরিশেষে আমি করি কি, আমি ভাবির ঘরের দরজার সামনেই আমাদের হচ্ছে ছোট্ট একটা টেবিল রাখা আছে। ওইখানে মানে বাইরে থেকে মানুষ আসলে বসে আর কি। আমাদের ঘরটা ছিল একটু মানে লাইক রাউন্ড সিস্টেম, একটু গোল সিস্টেম। তো আমি কী করি, ওই ঘরের দরজার সামনে যে টেবিলটা আছে, পিতানো টেবিল, আমি টেবিলের উপরে বসে মানে চেয়ারে বসে আছি। বসে আমি খেয়াল করতেছি যে আমার ভাবি ঘুমানোর আগে পাক্কা 2 গ্লাস পানি হচ্ছে পান করে তারপর ঘুমাইছে। ভাবি এটা মানে 2 গ্লাস পানি পান করে ঘুমাইছে, এটা আমি দেখতে পাই। তো দেখতে পাওয়ার পরে আমি তখন আর কোনো কিছু বলি না, আমি আমার রুমে গিয়ে ঘুমায় যাই। ঘুমিয়ে যাওয়ার পরে এরপরের দিন আমি ভাবিকে জিজ্ঞেস করি যে তুমি
রাতের বেলায় পানি খেয়ে ঘুমাও কেন, এটাই বলি। তো ভাবি তখন বলে তুমি কীভাবে বুঝলা? আমি বললাম যে না, দেখলাম যে তুমি পানি খেয়ে ঘুমাচ্ছ। বলে যে ডাক্তার আমাকে বলছে প্রতিদিন ঘুমানোর আগে মানে অন্তত 2 গ্লাস পানি পান করে ঘুমাইতে। আমি বললাম এটা কেন? বলি যে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, এর জন্য ডাক্তার বলছে। আমি তখন বলি যে তো তুমি যে 2 গ্লাস পানি খেয়ে রাতের বেলায় ঘুমাও, তো তুমি রাতে মানে প্রস্রাব করার জন্য ঘুম থেকে উঠো না? বলে হ্যাঁ, উঠতে তো হয়, কী করবো এখন, মানে ডাক্তার তো আমাকে বলছে, একদম ঘুমের খুব সমস্যা হয়, তারপরও তো এটা করি। তখন আমি চিন্তা করি যে এই তো একটা সুযোগ আমি পেয়ে গেলাম। আমি যদি আমি ওই ভাবির ঝগের ভিতরে ঘুমের ওষুধটা মিশিয়ে রাখি, তাহলে ভাবি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে 2 গ্লাস পানি খেয়ে ঘুমাবে, অ্যান্ড তখন তো ভাবি মরার মতো পড়ে থাকবে, আমি যা করা তা করতে পারবো। এরপর থেকে আমি কন্টিনিউ করি কি, মানে ভাবির জন্য পানি নিয়ে আসে। আমি তখন করি কি, প্রতিদিন মানে 2টা জগ নিয়ে যাই কলপার থেকে, যেহেতু গ্রামের মানুষ আমরা, কলপারগুলো একটু বাইরে ছিল, মানে ঘর থেকে বাইরে। তো বাইরের ওই কলপার থেকে আমি কী করে পানি নিয়ে আসি, আনার পর ভাবির বোতলটা মানে ভাবির মগটা মাবিকে দিয়ে আমার মগটা আমি নিয়ে যাই। তো ভাবি আমাকে জিজ্ঞেস করেছে কী ব্যাপার, তুমি আমার জন্য পানি নিয়ে আসছো? আমি বললাম যে তুমি রাতের বেলায় তো বাইরে যাবা এত মোটা একটা শরীর নিয়ে, তো আমার এটা খারাপ লাগে, এই জন্য আমি নিজে নিয়ে আসলাম। তো যাই হোক, ভাবি আর কোনো কিছু মনে করে না। এরপর থেকে আমি প্রতিদিন ভাবির জন্য এভাবে বাইরে থেকে পানি নিয়ে আসি। তো দিনগুলো যাচ্ছে, বাট প্রত্যেক দিন ভাবির সাথে আমি এই খারাপ কাজটা করি। আমি প্রতিদিন ভাবি যখন পানিটা পান করে, ভাবি পান করার পরে আমি তখন ঘরের দরজা খুলি, মানে একেবারে রাত প্রায় প্রতিদিন 12টা থেকে রাত 3টা পর্যন্ত আমি এভাবে ভাবির রুমে থাকি। তো একদিন এভাবে যেতে যেতে হঠাৎ করে আমার মা আইসা দরজা নক করে। মা যখন দরজা নক করে তখন আমার ভিতরে প্রচুর পরিমাণ ভয় ঢুকে যায়, কারণ আমি চিন্তা করি আমি কিন্তু তখন রুমের ভিতরে, আমি তখন আর মানে এত ভয় লাগে। আমি চিন্তা করতেছি যে আল্লাহ, এখন যদি আমি দরজা খুলি তাহলে তো মা আমাকে দেখে ফেলবে। যাই হোক, আমি তখন একটা পর্যায়ে কোনো কিছু না বলে আমি মানে দরজাটা একটু খুলে আমি তখন আমার ভাবির মানে অ্যাডজাস্ট হচ্ছে বাথরুম ছিল, টয়লেট ছিল, আমি ওই টয়লেটে ঢুকে যাই, ঢুকে দরজা লাগাই দিই। আমি চিন্তা করি আল্লাহ আছে, যাই হোক, কারণ আমার মা দরজা ধাক্কাইতে আসছে, যদি ভিতর থেকে দরজা না খোলা হয় মা মনে করবে যে ভাবির কোনো সমস্যা হয়েছে বা আমার ভাইস্তির কোনো সমস্যা হয়েছে, তাহলে কিন্তু মা মানে বাইরে থেকে মানুষ নিয়ে আসবে দরজা ভাঙার জন্য। এই ভয়ে আমি দরজাটার ফিটকারিটা খুলে আমি তখন মানে টয়লেটে গিয়ে বসে থাকি, মানে টয়লেটে গিয়ে দাঁড়ায় থাকি। তো প্রায় বেশ কিছুক্ষণ পর আমি টয়লেটের দরজাটা হালকা করে খুলে দেখতেছি যে আমার বাবির মাথায় হাতটা ধুলে আমার মা তখন চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে তখন আমি আবার টয়লেট থেকে বেরোয়ার পর আমি তখন আবার ভাবির রুমে মানে ভাবির কাছে আসি। আসার পর দরজাটা আমি আবার লাগাই দেওয়ার পরে সেদিন কেন জানি আমার মনের ভিতরে একটু খারাপ অনুভূতি জাগলো, মানে আমার ইচ্ছে করতেছিল যে আমি একটু রেকর্ড করব। মানে আগে তো আমি ভাবির গোসল রেকর্ড করেছি অলরেডি, তো এখন চিন্তা করলাম যে আমি ভাবির মানে এটাও আমি রেকর্ড করব, যে কাজগুলো আমি করি। তো সেদিন করি কি, আমি মোবাইলের ক্যামেরাটা অন করি, যেহেতু ভাবি ঘুমিয়েই থাকে, আর আমি এত বেশি পাওয়ারফুল ওষুধ খাওয়াই দিই যে ভাবি ঘুম থেকে উঠবে না। তো আমি কী করি, আমার ওই মোবাইল ক্যামেরাটা অন করে আমি সেদিন ভাবির সাথে আবারও খারাপ কাজগুলো করি, কিন্তু সেই ক্ষেত্রে সব কিছু ওই মোবাইল ক্যামেরায় রেকর্ড হয়ে যায়, সব কিছু রেকর্ড হয়। তো এরপর থেকে আমি যখনই আসি আমি তখনই রেকর্ড করি এভাবে আমি কাজগুলো করতেছি। দিনগুলো এভাবে সামনের দিকে যাচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আমি বলে রাখি, সেটা হচ্ছে আমার ভাবির সাথে আমার ভাইয়া কিন্তু প্রায় 6 বছরের মতো রিলেশন করেছে। আমার ভাইয়া ভাবির একটা রোমান্টিক লাভ স্টোরি ছিল, 6 বছর ধরে ভাইয়া রিলেশন করেছে। অ্যান্ড রিলেশন করার পরে ভাইয়া যখন বিদেশ চলে যাবে, ভিসা চলে আসছে, বাট তখন ভাইয়া বলতেছে যে ভাইয়া বিয়ে করা ছাড়া যাবে না, ভাইয়া বিয়ে করেই যাবে। তো সবাই আমার গ্রামের মানুষ বা আমার পাড়া প্রতিবেশী সবাই বুঝাইতেছে যে তুই বিদেশ যা, এখনই কেন বিয়ে করতে হবে বা বিদেশ থেকে আইসা করবে। কিন্তু ভাইয়া ভাবিকে প্রচণ্ড রকম ভালোবাসে, যার জন্য ভাইয়া বলতেছে যে আমি যদি বিদেশ যাই তবে ওকে বিয়ে করেই যাব। আচ্ছা, আমার ভাবির নাম ছিল মনি। ভাইয়া বলতেছে যে আমি যদি বিদেশ যাই তাহলে মানে মনিকেই বিয়ে করে যাব। তো এটা নিয়ে আসলে আমার ভাবিকে পছন্দ করার মতো একটা মেয়ে ছিল ভাবি, কিন্তু কারণ ভাবির স্বাস্থ্য এত সুন্দর ছিল, মানে একেবারে সিনেমার নায়িকা সেম, মানে একেবারে সেম হচ্ছে ময়ূরীর মতো, এত ভালো ফিটনেস ছিল। ভাবি যখন ফিটিং কাপড় পরতো মানে একেবারে অপলক দৃষ্টিতে, মানে যে কোনো মানুষ ভাবির দিকে তাকাইলে চোখের পলক ফেলতে পারবে না, এত চমৎকার সুন্দর একটা স্বাস্থ্য ছিল। তো যাই হোক, এরপরে ভাইয়ার এত বছরের রিলেশন করার পর ভাই বিদেশ যায়। তো ভাইয়া আমার কাছেও ফোন করে মাঝে মাঝে কান্নাকাটি করে, বলে যে তোর ভাবিকে এত ভালোবাসি, অথচ আমার মালিক মানে ভাইয়া কিন্তু প্রচণ্ড রকম টাকা পয়সা কামায়, মানে অনেক টাকা কামায়, কিন্তু মানে মেন সমস্যা হচ্ছে ভাইয়া বাড়িতে আসতে পারে না। ভাইয়ের যে মালিকটা আছে, ভাই তো দোকানে চাকরি করতো, তো ওই দোকানে যেহেতু চাকরি করতো, তো দোকানে আসলে মানে ওভাবে ছুটি পাওয়া যায় না, আর ছুটি দিলে দোকানে হয়তো ভাইয়ার যে একটা সুযোগ আছে এই সুযোগটা নষ্ট হয়ে যাবে, অন্য কেউ যদি দোকানে আসে তাহলে আর বের হবে না। এই ভয়ে ভাই যে 2 হাতে টাকা ইনকাম করতেছে, ভাইয়া তখন আর ওই বাড়িতে আসে না, মানে বউ বাচ্চার জন্য খুব খারাপ লাগে, কিন্তু আর আসে না।
তো এইভাবে যেতে যেতে তখন কিন্তু আমার ওই ভাবির সাথে প্রতিদিন ওই খারাপ কাজগুলো হচ্ছিল, মানে প্রতিদিনের খারাপ কাজ হচ্ছে আর এগুলো আমি রেকর্ড করতেছে, প্রতিদিনে রেকর্ড করতে। এইভাবে যেতে যেতে আমার কলেজের আমার কোনো তেমন বন্ধু বা বান্ধবী নাই। মানে কলেজে আমি বলেছি যে বরাবর কলেজ থেকে আমি একটু আলাদা, মানে আমি কলেজে গেলে কার সাথে ততটা কথা বলি না, একটু একা থাকতে পছন্দ করি বা কার সাথে আমি মিশি না। শুধুমাত্র আমার বাড়িতে একটা আমার বন্ধু আছে যার নাম হচ্ছে অনিক, আমি শুধু আমার অনেক বন্ধুদের সাথে একটু মিশি। আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু আর কি, ছোটোবেলা থেকে আমরা একসাথে পড়াশোনা করছি, তো মানে খুবই ক্লোজ একটা ফ্রেন্ড, এত ভালো ফ্রেন্ড যে আমি বলে বুঝাতে পারবো না। মনে হয় কি যে ছোটোবেলায় আমরা এমনও সময় কাটাইছি যে আমরা মানে বাড়ি থেকে 2-3 দিনের জন্য পালাই গেছি। ছোটো ছিলাম তখন, ক্লাস মানে 5-6 পড়তাম, তখন পালাই যা মানে ও যদি ওর নানু বাড়িতে চলে যেত, আমি ওর সাথে ওর নানু বাড়িতে চলে যেতাম, মানে ও যেখানে যেতাম ওর সাথে চলে যেতাম, মানে ওকে ছাড়া আমি থাকতে পারতাম না। এমন হয়েছিল যে একবার ওর নানা মারা গেছে, ও প্রায় 1 সপ্তাহ মতো নানু বাড়িতে ছিল, আমি ওই 1 সপ্তাহ পর্যন্ত ওর নানু বাড়িতে ছিলাম। এটা নিয়ে মা আমাকে প্রচুর বকাও দিয়েছিল, ভাইও খুব বকা দিয়েছিল, এটা কেমন কথা। কিন্তু আমার কাছে মনে হয় কি আমি অনিককে ছাড়া যেন একেবারে চোখের পলক মানে চোখ মেলতে পারি না, অনিককে আমি প্রচুর পরিমাণ ভালোবাসি। তো যেহেতু অনিককে আমি ভালোবাসি, এভাবে দিনগুলো যেতে যেতে একদিন আমি আমার অনিকের কাছে কথায় কথায় আমি আমার ওই ভাবির প্রসঙ্গটা উঠে আমি মানে অনিককে কী একটা কথার প্রসঙ্গে যে আমি অনিককে বলে দিয়েছিলাম ভাবির সাথে এই কাজগুলো করে। তখন বলার পর অনিক আমাকে বলে, তুই সত্যি বলতেছস? আমি বললাম হ্যাঁ আমি সত্যি বলতেছি, এগুলো আমার সাথে হয়। পরে তোর ভাবি বুঝতে পারেন আমি তখন যেহেতু একটা ইয়াং বয়সী ছিলাম, আমি তখন ওই নিজেকে একটু প্রমোট করার জন্য, নিজেকে একটু বড় বানানোর জন্য আমি তখন আমার বন্ধুর কাছে একেবারে সব কিছু বলি। কিন্তু আমি এইটা বলি না যে আমি রেকর্ড করেছি, রেকর্ডের ব্যাপারটা বলি না। এছাড়া বাকি যত কথা আছে কীভাবে করি সব কিছুকে বলি। তো বলার পর ও আমার বলে যে সালাদ তুই আসলে অনেক বেশি ডিয়ারিং। আর ও আমাকে বলে যে ভাবি আমার যে ভাবি ছিল মুনি ভাবি কিন্তু আমাদের এলাকার সবচেয়ে সুন্দর একটা নারী ছিল। আমাদের এলাকার যত মহিলা ছিল তাদের মাঝে একেবারে মনি ভাবি বেস্ট, স্বাস্থ্যের দিক থেকে, চেহারার দিক থেকে আমার ভাবি একেবারে লাল সুন্দর ছিল, টকটকা এবং অনেক লম্বা, সব কিছু মিলে অস্থির চেহারার অধিকারী ছিল। তো এগুলো বলার পর তখন উনি আমাকে বলে সালা তোর কপালে রে, তোর কপালের নামে গোপাল, এরকম ভাবি থাকলে আর দুনিয়াতে কী লাগে। তো এভাবে দিনগুলো যাচ্ছে প্রায় আরও 1.5 থেকে 2 মাসের মতো কাটে। তখন কিন্তু আমি ওই 1.5-2 মাস পরে কিন্তু আমি প্রতি রাতে আর যাই না ভাবির কাছে, হয়তো দেখা যায় কি 2-3 রাতে একবার মিলে যাইতাম, ওভাবে যাওয়া হইতো। তো এবং এরপরে আমার ওই এভাবে যেতে যেতে একটা পর যে আমার ওই বন্ধু ওর হচ্ছে ইয়ের বিয়ে, ওর হচ্ছে মামাতো বোনের বিয়ে। তো মামাতো বোনের বিয়ে, তো আমাকে বলে যে তুই চল। আমি তখন বলি যে না আমি যাবো না। আমাকে বলে আমার মামাতো বোনের বিয়ে, তুই না গেলে আমার খুব কষ্ট লাগবে। তো যেহেতু আমি বরাবর মতো বলে রাখি অনেকে আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড, তাহলে আমি ওই আমার আব্বা আম্মাকে বলে আমি তখন ওই অনেকের সাথে অনেকের নানু বাড়িতেছে ওর মামাতো বোনের বিয়েতে। তো মামাতো বোনের বিয়ে হয়, ওখানে প্রচুর পরিমাণ মেহমান আসে, অনেক ধুমধাম করে একেবারে অনেক মজা মাস্তি করে ওর বিয়ে হয়। বিয়ের মধ্যে আমিও প্রচুর পরিমাণ মজা করি, এত পরিমাণ মজা করি যে আমাকে দেখলে কেউ বলবেই না যে এটা আমার বন্ধুর হচ্ছে মামাতো বোনের বিয়ে, এটা কেউ বলবে না। এত পরিমাণ আমি ওইখানে একেবারে প্রাণবন্ত থাকি, পুরো বাড়িটাকে আমি একাই যেন মাথায় রাখি। তো মেয়েরা ওইখানে নাচে, তখন ডেকসেট লাগানো হয়, ডেকসেটের মধ্যে মেয়েরা নাচানাচি করে। তো সবাই যখন নাচতেছে আমার তখন খুব ভালো লাগে। আমি তখন আমার ওই মোবাইল ক্যামেরা বের করে আমি তখন ভিডিও করি, নাচটা ভিডিও করি। আর আমার ক্যামেরাটার রেজুলেশন অনেক ভালো ছিল, স্যামসাংয়ের একটা ফোন ছিল, দেখতে অনেক ভালো ছিল ওই সময়, ভালো একদম বেস্ট ফোন ছিল। তো ওইটাতে আমি যখন রেকর্ড করি, রেকর্ডগুলো অনেক ক্লিয়ার রেকর্ড হয়। তো তোরা যখন নাচতেছে আমি তখন সব কিছু রেকর্ড করি, খুব ভালো লাগে, একেবারে প্রচণ্ড ভালো লাগে। তো একটা পর্যায়ে তখন প্রায় রাত 2টার মতো বেঁচে যায়, রাত 2টা বাজে আমরা সবাই ঘুমায় যাব। তো আমি আর অনিক হচ্ছে ঘুমাইতে গেলাম, আমরা একসাথেই ঘুমাবো। তো যখন শুইলাম তখন অনিক আমাকে বলতেছে বন্ধু আমার ফ্রেন্ড অনেকের কাছেও কিন্তু একটা মোবাইল আছে, বাট ওর মোবাইলটা আসলে রেকর্ড হয়, ভিডিও হয়, কিন্তু অত স্ক্রিন ক্লিয়ার হয় না, ক্লিন হয় না। আমার যে মোবাইল ফোনটা এটা ভালো, কারণ এটা ভাইয়া হচ্ছে কাতার থেকে পাঠাইছিল আমার জন্য, এই জন্য আমার ওই মোবাইলটা অনেক ভালো। তো তখনও অনেকে আমাকে বলতে আছে যে দোস্ত তোর মোবাইলটা দে, আমি হচ্ছে একটু আমার ইয়েগুলো নিব, ভিডিওগুলো নিব, যেহেতু এখানে নাচানাচি করছিল। আর এখানে কিন্তু অনেকে আমার ওই বন্ধু হচ্ছে উনিকেও কিন্তু এখানে নাচছিল, উনিকেও কিন্তু অনেক নাচানাচি করছে। যার জন্য আমাকে বলে যে তুই আমাকে একটু তোর ইয়াটা দে, মোবাইলটাতে, আমি তখন এগুলো আমার মোবাইলে নিব। তো তখন আমি আমারও কিন্তু প্রায় রাত তখন 2টা-3টার মতো বাজে। তো 2টা-3টা বাজে আসলে প্রচুর ঘুম আসে, অনেক রকম ঘুম, যেহেতু সারাদিন ইয়ে করলাম, তারপরে সারা রাত নাচানাচি করলাম, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। একটা পর্যায়ে আমি তখন কী করি, আমি বলো ওকে ফাইন ঠিক আছে, আমি তখন আমার মোবাইল ফোনটা অনেককে দিয়ে দেওয়ার পরে আমার ঘুম চলে আসে, আমি তখন ঘুমিয়ে যাই। অ্যান্ড সকালে ঘুম থেকে ওঠার পর আমি ওর কাছ থেকে মোবাইলটা নেওয়ার পরে আমি তখন ওই আমার
আমার ভাবিকে আমি ফোন করি অ্যান্ড আমার হচ্ছে মাকে ফোন করি, সবাইকে বলি যে আমি ভালো আছি, তোমরা আমার নিয়ে টেনশন করো না। আমার মা বাবা কিন্তু আমাকে নিয়ে তখন প্রচুর টেনশন করতো, মানে যেহেতু কলেজে পড়ি বা ইয়াং বয়সে একটা মানুষ কোথায় কি ভুল করে ফেলি আর অনেকের সাথে চলাফেরা করি, ওই সময় তো খারাপ হতেই পারি, এই জন্য মা খুব টেনশন করে। তো তাদেরকে বলি, তাদেরকে বলার পর আমি আরও 2 দিন পর্যন্ত ওই বিয়েতে থাকি, মানে 2 দিন পর্যন্ত আরও অনেক কিছু ভিডিও করি, এগুলো অনেকে আমার কাছ থেকে নিয়ে যায়, মানে খুব মজা মাস্তি করি। তারপর বিয়ে থেকে চলে আসি, এরপর থেকে আমি কলেজে যাই। তো কলেজে যাওয়ার পরে মানে আমি আর তখন থেকে ওই ভাবি রুমে মানে একেবারে যাতায়াতটা খুব কমাইয়ে দিই। দেখা গেল কি মানে 5 দিন 6 দিনে একবার যাই, মানে প্রতিদিন আর যাইও না, প্রতিদিন ওইরকম ট্যাবলেটগুলো মিশাই না। অ্যান্ড ভাবিকে যে আমি ঘুমের ট্যাবলেটগুলো খাওয়াই, ভাবিও কিন্তু অতটা ক্লিয়ার বুঝতে পারে না, কারণ আমার ভাবি একটু ভালো স্বাস্থ্যের অধিকারী ছিল, তো মানে ওনার স্বাস্থ্যের সাথে কী ঘটে, ওনার শরীরের সাথে কী ঘটে ওটা আমি নিজেও বুঝতে পারে না। যাই হোক, এভাবে দিনের পর দিনগুলো কাটতেছিল আর ভাইয়ের সাথে আমার কন্টিনিউ ফোনে কথা বলতে ভালো হচ্ছে। আমি যেহেতু পরিবারের একমাত্র মেম্বার, তখন ওই মানে টাকা পয়সা যা সব কিছু আমার অ্যাকাউন্টে আসতো। ওই সময় ভাইয়া মোটামুটি আমার অ্যাকাউন্টে টাকা দিত, তো আমি তো আবার আমার ভাবিরও অ্যাকাউন্ট ছিল, মানে আমাদের সংসারে যে খরচের টাকাটা ওইটা ভাই আমার অ্যাকাউন্টে পাঠাইতো। আমি ওইটা থেকে উঠে আব্বা আমার জন্য বাজার করতাম, তাদের ওষুধ কিনতাম, আর বাকি যে টাকাগুলো ওই টাকাগুলো ভাইয়া হচ্ছে আমার ভাবির অ্যাকাউন্টে পাঠাইতো, মানে ভাবির অ্যাকাউন্টে পাঠাইতো। তো এইভাবে দিনগুলো কাটতেছিল। কাটতে একটা পর্যায়ে আমি একটু খেয়াল করে দেখি যে আমার ভাবি জানি কেমন একটু অন্য মনস্ক হয়ে গেছে। মানে অন্য মনস্ক বলতে কি, আগে যেরকম ঘরের দরজা মানে খুইলা ঘুমাইতো, এখন দেখি যে ভাবি ঘরের দরজা লাগায় ঘুমায়। আমি যখন দরজা নক করি, মানে দরজা ধাক্কা দিয়ে রাতের বেলায় দেখি যে দরজা লাগানো, আমি তখন ব্যাপারটা বুঝতে পারি। এটা প্রায় 3 দিন পরে, মানে 3 দিন পর্যন্ত আমি 3 দিন ভাবি রুমে যাই না, 3 দিন ভাবি খুবই মন খারাপ করে থাকে, মানে আমার সাথে অতটা কথা বলে না, আমার সাথে একটু স্পেস বজায় রাখে। আমি তখন বুঝতে পারি না যে মানে ব্যাপারটা কি, এরকম স্পেস কেন বজায় রাখতেছে। আমি কথা বলতে গেলেও ভাবি তখন আমাকে স্কিপ করে, মানে আমার সাথে খুব একটা কথা বলে না। তো এইভাবে যাওয়ার পরে আমি যখন একদিন ঘরের দরজা যাচ্ছিলাম, দেখি যে দরজা লাগানো, ভিতর থেকে লাগানো। তো লাগানো হওয়ার পরে আমি তখন মানে বুঝতে পারিনি কী ব্যাপার, ভাবি ঘরের দরজা কেন ভিতর থেকে লাগাই দিছে, কারণ দরজা তো সবসময় খোলাই থাকতো। আর মা বলতো যে দরজা খোলা রাখার জন্য মা হচ্ছে বাবুকে দেখতে যাবে, আমার বাইশটিকে দেখতে যাবে রাতের বেলায়। তো সকালবেলা যখন আমরা সবাই হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য, নাস্তা করার জন্য বসি, আমি আমার মাকে বলেছি কী ব্যাপার মা, তোমার এখন কি তুমি আর তোমার নাতিনকে রাতের বেলায় দেখতে যাও না, এটা বললি। বলার পরে মা আমাকে বলে হ্যাঁ দেখতে যাই তো। আমি বলি কই, কীভাবে যাও? আমি যে দেখি ঘরের দরজা লাগানো। তখন ভাবি আমার দিকে তাকিয়ে বলে যে আমার ঘরের দরজা লাগানো এটা তুমি কীভাবে জানো? তুমি কি রাতে আমার ঘরের দরজা নক করো নাকি? এটা বলার পরে আমি তখন খুব ভয় পেয়ে যাই। আমার গলাটা তখন একেবারে শুকিয়ে আছে, আমি তখন কোনো কথা বলতে পারি না। আমি তখন মানে একটু আমতো করতে থাকি। পরে ভাবি আমাকে বলে কী হলো বলো। আমার আব্বা তখন আমার মানে একই টেবিলে আমরা নাস্তা করতেছিলাম, আব্বাও ছিল, আমার ছিল, আমার মাও ছিল, আমার বাইস্তিরও বসে আছে। ভাবি যখন আমাকে এটা বলে যে তুমি কি রাতের বেলা আমার ঘরে যাও, মানে আমার ঘরের দরজা নক করো, আমি বলি না 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 ভাবি, এটা তুমি কেমন কথা বলতেছো যে আমি। তো বলে যে তাহলে তুমি কীভাবে বুঝলে যে আমার ঘরের দরজা লাগানো? আমি বললাম যে না ভাবি, ওই এমনিতে আমার কাছে সন্দেহ হয়েছিল। বলে সন্দেহ কীভাবে, একটা দরজার দিকে তাকালেই কি সন্দেহ হয়, এটা ভিতর থেকে লাগানো নাকি লাগানো না, বলো সত্যি কথা বলো। এই কথা বলে ভাবি যখন আমার দিকে চোখ রাঙাচ্ছিল, আমি তখন ওখান থেকে উঠে চলে আসি। অ্যান্ড উঠে আমি তখন প্রচণ্ড রকমের ভয় পেয়েছি। আমি চিন্তা করি আল্লাহ না জানে আমার ভাবি ব্যাপারগুলো জেনে গেল, কারণ আমি প্রতিদিন ঘুমের ট্যাবলেট খাওয়াই, তো এখন দেখা যায় নাকি বুঝে গেল। আমার তখন বুকের ভিতর ধপধপ করে আমার বুকটা কাঁপতে থাকে। আমি চিন্তা করতে থাকি যে আল্লাহ তুমি আমাকে এই মহাবিপদ থেকে বাঁচাও। এরপর থেকে আমি আর অতটা ভাবির সামনে পড়ি না, মানে ভাবিকে দেখলে আমি যেন একেবারে মানে আমার গলাটলা শুকিয়ে যায়। আমি আর ভাবির সামনে যাই না, ভাবি যেখানে থাকে আমি ভাবির সত্য সাইন নিচেও যাই না। এভাবে দিনগুলো কাটতেছে, কিন্তু আমার মা ব্যাপারগুলো খেয়াল করে। মানে মা দেখতেছে যে আমি আগে যে ভাবির সাথে প্রচুর প্রাণবন্ত ছিলাম, অনেক দুষ্টামি করতাম, দুজনে একসাথে মিশে থাকতাম, হঠাৎ করে আমি কেন ভাবির কাছ থেকে এভাবে আলাদা হয়ে গেলাম। এটা নিয়ে আমার মাও তখন আমাকে অনেকটা সন্দেহ করে ফেলে। মায়েরও অনেক মনে সন্দেহ জাগে যে ব্যাপারটা কী হতে পারে, কেন হঠাৎ করে হুম করতেছে। তো যাই হোক, এভাবে দিনগুলো কাটতেছে। আমি তখন কী করি, আমার ওই মানে কলেজের হোস্টেলে আমি একটা রুম নিয়ে নিই, মানে আমি যে কলেজে থাকি ওখানে রুম নিয়ে নেই। আমি তখন ওর বাড়িতে আসি না, শুধুমাত্র একটাই ভয়, সেটা হচ্ছে ভাবি যদি আমাকে আবারও বা প্রশ্নগুলো করে বা ভাবি কিছু, আমি একটু আন্দাজ করি যে ভাবি হয়তো অনেক ব্যাপার বুঝে গেছে, এই ভয়টা কাজ করে। যার জন্য পরিশেষে আমি কী করি, আমার ওই কলেজেরই হোস্টেলে থাকি, বাড়িতে অতটা আসি না। এইভাবে দিনগুলো কাটতেছে প্রায় আরও 2 থেকে 3 মাসের মতো কাটে। মানে 2-3 মাসে আমার কাছে মনে হয় যে আমি 1 থেকে 2 বার বাড়িতে আসছিলাম, এর আগে আমি বাড়িতে আসি না। তো মা কিছুটা সন্দেহ করে, কিন্তু আর ওই ব্যাপারটা নিয়ে আমি আর কোনো কিছু করি না। কিন্তু আমার ভাইয়া কিন্তু আমার ভাইয়ের সাথে কন্টিনিউ আমার কথা হয়। আমার পড়াশোনার খরচ, পরিবারের খরচ সব কিছু ভাইয়া প্রতি মাসে আমার জন্য পাঠায়। মানে আমি আবার একটা ব্যাপারে খুব টেনশনে থাকি যে আমার ভাইয়া কোনো ব্যাপারটা বুঝে গেল কি না। যার জন্য আমি ভাইয়াকে অনেকভাবে ইঙ্গিত দিই, মানে অনেক কথার ইঙ্গিত দিই। ভাইয়ের সাথে কিন্তু মোটামুটি ফ্রি আছি,
একটু ফ্রি আছি। তো আমার ভাইয়ের সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার ভাই একটু উগ্র মেজাজি, মানে একটু উগ্র মেজাজ হয় না যে রাগ করে নিজের শরীর নিজে কেটে ফেলে এরকম অবস্থা। কিন্তু এমনিতে মানুষ হিসাবে মানে মন মানসিকতা খুব ভালো। আমি যদি বলি যে ভাই আমার জন্য 1,000 টাকা পাঠাও, আমার জন্য পুরো 5,000 টাকা পাঠাই দিবে এমন মানুষ। তো যাই হোক, আমি ভাইয়াকে অনেকভাবে ইঙ্গিতে যে ভাইয়া ব্যাপারগুলো বুঝতে পারছে কিনা, দেখি যে না ভাইও মানে কোনো কিছু রিপ্লাই করে না, তার মানে আমি নিশ্চিত যে ভাইও ব্যাপারটা বুঝতে পারে না। তো যাই হোক, দিনগুলো এভাবে কাটতেছিল। আমি তখন আর বাড়িতে খুব একটা যাতায়াত করি না। এরপরে মানে ঈদ আসছিল, মানে হচ্ছে কোরবানির ঈদ। এটা রমজান ঈদের পরের ঘটনা, কোরবানির ঈদ। তো কোরবানির ঈদে তো হোস্টেল বন্ধ হয়ে গেছে, কলেজও বন্ধ, মোটামুটি সবাই বাড়ি চলে যাবে। তো এখন তো আমাকেও বাড়ি যেতে হবে। তো বাড়ি যেতে হবে। আমি এখন চিন্তা করতেছি যে আমি যদি মানে আমার বাড়িতে থাকি, মানে আমার কথা হচ্ছে আমি রাতের বেলায় ঘরে ঘুমাবো না, এটাই আমার ভয়। কারণ আমি একটা জিনিসে ভয় পাই যে আমার ভাবি আমার আব্বা আম্মাকে যদি কিছু বলে দেয়, আমি কিন্তু আমার বাবা মাকে মোটামুটি একটু ভয়ে পাই, বিশেষ করে আমার বাবাকে। আমার ভাইয়াকে আমি অতটা ভয় পাই না, আমার বাবাকে যতটা ভয় পাই। তো আমি চিন্তা করি যে ভাবি যদি বাবাকে কিছুটা বলে দেয়, তাহলে আমি মানে ঘরে ঘুমাই না। না ঘুমাই আমি করি কি, মানে যেদিন বাড়িতে যাই ওই দিনে রাতের বেলা আমি আমার বন্ধু অনিকের সাথে ঘুমাই, মানে অনিকদের ঘরে ঘুমাই, অনিকদের ঘরে ঘুমাই। অনেক দরকার আমাদের পার্শ্ববর্তী ঘরে ছিল, মানে পার্শ্ববর্তী বলতে 2-3টা ঘরে পরে ছিল আর কি। তো ওইখানে ঘুমাই। মামাকে বলে যে কিরে তুই ঘরে ঘুমাবি না, সন্ধ্যার সময় আমি যখন খাওয়া দাওয়া করি। এর মাঝে কিন্তু ভাবি আমার সাথে ওই গাল ফুলিয়ে আছে, আমার সাথে কথা বলে না, মানে প্রচণ্ড রকম গাল ফুলিয়ে থাকে। মানে আমি বাড়িতে আসলে মানে হয় না যে ওই যে 3 মাস ছিলাম ওইখানে, মাঝে মাঝে 1-2 বার বাড়িতে আসছিলাম, আমার সাথে কথাই বলে না। যদি জিজ্ঞেস করে ভাবে ভালো আছো, হ্যাঁ ভালো আছে, কী করো, কোনো রিপ্লাই নেই। রিপ্লাই না করে ঘরে চলে যায়, মানে ঘরের দরজা সারাক্ষণ লাগায় রাখে। মানে ভাবির অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে মানে আমি নিশ্চিত যে ভাবি ব্যাপারগুলো বুঝে গেছে। তো ওই জন্য আর আমিও আর অতটা মিশি না। তো সেদিন রাতের বেলা আমি কী করি, অনিকের সাথে ঘুমাই। এখন অনিকের সাথে যখন আমি রাতে ঘুমাই, আমি রাতের আনুমানিক 2টার দিকে খেয়াল করি যে অনেক খাট থেকে উঠে গেছে। মানে আমার ঘুমটা মানে একরকম যখন একটু তন্দ্রায় ছিলাম, আর ওর খাটটা ছিল একটু মানে টড়মড়ো টাইপের, মানে কেউ নড়াচড়া করলে শব্দ হইতো প্রচুর। তো ওরকম করে রাত 2টার দিকে, আনুমানিক রাত 2টা বাজে, ও তখন মানে খাট থেকে উঠছে। আমি তখন মনে করছি হয়তো মানে প্রস্রাব করতে যাবে, এটা মনে করছিলাম। তো প্রস্রাব করার কথা বলে আমি তখন দেখি যে আমি তখন খাট থেকে উঠা, মানে আমি তখন বাইরে, মানে ও তখন বাইরে যায়, বাইরে গিয়ে ও আর আসে না। প্রায় আধা ঘন্টা পরে মানে 2:30 থেকে 3টার দিকে আমার ঘুম ভাঙার পর আমি দেখছি ও আমার মানে পাশে নাই। পাশে না থাকার পরে চিন্তা করলাম যে কিরে ও গেলোটা কোথায়, পাইতেছি না। আমি বাইরে যাও, ওদের হচ্ছে টয়লেট, তারপরে মানে গাঁটা, তারপরে বারান্দা, সব জায়গায় খুঁজি, ওরে কোথাও পাই না। ওর নাম্বারে কল দিই, ওর নাম্বারে কল ধরে না, মানে নাম্বারটাও মানে ওর মোবাইলটা দেখে আমি ঘরে কল দেওয়ার পর যখন কল রিসিভ করে না, ঘরে এসে দেখি যে মোবাইল বাজতেছে। আমি তখন চিন্তা করতেছিলাম যে গেল কোথায়। যাই হোক, এভাবে সকাল হয়ে যায়। সকাল হওয়ার পরে ও তখন কখন আসে আমি এটা বলতে পারবো না, আমি তখন ঘুমিয়ে থাকি। সকালবেলা আমি জিজ্ঞেস করি কিরে তুই কই গেছিলি কালকে রাতের বেলায়। ও আমাকে বলে না কোথাও যাই নাই তো। আমি বলি কী বলিস, তুই কি আমার পাগল বুঝাস না আমি মক্কেল। ও আমার বলে না তুই মক্কেল হতে যাবি কেন। আমি বললাম যে রাতের বেলায় আমরা একসাথে ঘুমাইলাম, রাত 2টার দিকে বেরিয়ে গেলি, এরপরে তুই কয়টা বাজে আসছিস। আমি 3টা, 3:30 পর্যন্ত তোরে পুরো এলাকা তন্ন করে খুঁজলাম, তুই আর মানে আমার সাথে মানে কী ব্যাপার, তুই কোথায় গেছিস। ও আমার বলে যে না তুই বেটা পাগল হয়ে গেছিস, তোর রাতের বেলায় তোর মাথা নষ্ট। আমি বললাম আমার মাথা নষ্ট না বন্ধু, তুই কোথায় গেছিস আমার সত্যি করে বল। ও কোনো কথা বলে না। যাই হোক, এইভাবে ব্যাপারটা আমি স্কিপ করার পরে এর পরের দিন রাতের বেলা আমি আবার ওর সাথে ঘুমাইতে আসি। যখন ঘুমাইতে আসি ও আমাকে তখন বলে যে কিরে তুই তোর ঘরে ঘুমাস না কেন, তোর ঘরে মানে সব কিছু আছে, ঘরে ঘুমাবি না। আমি তখন বলি যে না আমি তোর এখানে ঘুমাই কেন, তোর কোনো প্রবলেম। তো বলে যে না আমার কোনো প্রবলেম নাই, কিন্তু তুই আমার এখানে ঘুমাবি, ব্যাপারটা কেমন দেখে না। তুই বাড়িতে এতদিন পরে আসছিস, তোর আব্বা আমার সাথে থাকবি, তোর ভাবি আছে, বাইস্তি আছে। তখন আমি বলি যে কেন, তুই যদি বলস তাহলে চলে যায়। বলে না ঠিক আছে ঘুমা। তো আমাকে বলতেছে যে আব্বার শরীরটা আজকে বেশি খারাপ, আর আমি হচ্ছে ওই আব্বার কাছে গিয়ে ঘুমাই, তুই এখানে ঘুমা, এটা আমাকে বলে। তো আমি তখন সারাদিন ওর বাবাকে আমি দেখলাম যে মানে প্রচুর কাজ করে, মানে বাইরে ঘুরতেছে। অসুস্থ যে একটা মানুষ এটা তো আসলে বোঝা যায় যদি অসুস্থ থাকে। তো আমি দেখলাম যে মানে অসুস্থের কোনো ছিটিফোঁটাও ওনার মাঝে নাই, উনি একেবারে সুস্থ সবল একটা মানুষ। তখন আমি চিন্তা করি যে কী ব্যাপার, এত সুস্থ সবল একটা মানুষ, আর উনিকে আমাকে বলে যে আমাকে বলতেছে যে আব্বা অসুস্থ, আমি আব্বার সাথে ঘুমাবো। আমার কাছে ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহ লাগার পরে আমি চিন্তা করি যে সেদিন রাতের বেলায় আমি উনিকে পাহারা দিব, কারণ আমি একদম নিশ্চিত হয়ে যাই ও যে রাতের বেলায় ঘরের বাইরে যায়, আমি যে বুঝে যাব, এই জন্য ও আর আমার সাথে না ঘুমাইয়া ওইখানে ঘুমাবে। এটা পরে আমি আর রাতের বেলায় ঘুমাই না, আমি পুরো লাইট নিয়ে ওদের ঘরের সামনেই একটা হচ্ছে একটা ছোট্ট এর মতো আছে, বসার জায়গা আছে,
আমি ওখানে বসে বসে উনিকে পাহারা দিতে থাকি। আমি বলি ও বাইরে এলে আমি ওটা দেখবো। ঠিকই রাত আনুমানিক 12:30 দিয়ে আমি তো সারা রাতের প্ল্যানিং করি যে আমি সারা রাতে ওইখানে জেগে থাকবো। আমি ঘরের দরজাটা এমনভাবে, মানে ওদের 2টা দরজা ছিল, ও যে রুমে থাকতো, মানে ওদের মানে ঘরের অ্যাডজাস্ট যে রুমটা দরজাটা ছিল ওই দরজাটা আমি লাগিয়ে দিই। অ্যান্ড পাশের দরজাটা খুলে আমি তখন ওই পাশের দরজা দিয়ে বের হই। বের হওয়ার পর আমি তখন বসে আছি, রাত আনুমানিক প্রায় 12:30 থেকে ও তখন উঠছে, মানে ঘুম থেকে উঠছে, বের হইছে একেবারে যেমনভাবে বলছে এমনভাবে চোরের মতো বের হইছে, একদম মানে চোরের মতো বের হয়ে আমার ঘরের ওইদিকেও গেছে, যাইয়া দেখতেছে যে আমার ঘরের লাইট অফ। তারপর ও কী করে, এভাবে বের হওয়ার পর আমি দেখলাম যে ও সরাসরি সোজা আমার ভাবির দরজার দিকে যাচ্ছে। আমি দেখতে পাই যে ও একদম আমাদের ঘরের, মানে আমাদের ঘরের দিকে একেবারে আমার ভাবি যে রুমে থাকে ওই রুমের দিকে সোজা ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার পরে আসলে যেহেতু মানে ঘরের কেউ যদি দরজা খোলে তাহলে কিন্তু এটা মানে ভিতর বাইরে থেকে কিন্তু বোঝা যায় যে ঘরে কেউ দরজা খুলছে, মানে একটা আলো কিন্তু ঘর থেকে বের হয় যেহেতু ঘরের ভিতরে বাতি জ্বলতেছে। আমি বাইরে থেকে খুব ক্লিয়ার করে দেখতে পারি যে আমার ভাবির দরজাটা খুললে যে বাইরে একটা আলো আসে, ওই আলোটা আসছে। তখন আমি 100% কনফার্ম হয়েছে যে অনিক আমার ভাবির ঘরে ঢুকছে। তখন আমি করি কি, আমি অনিক কিন্তু আমার খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, একেবারে কলিজার বন্ধু, যার জন্য আমি ওকে কিছু বলতেও পারি না, সহ্যও করতে পারি না, মানে কী বলবো ঠিক নিজের মনকেও বুঝাইতে পারতেছি না। একটা পর্যায়ে তখন আমি কী করি, আমি ওইখানে মানে বসে থাকি, ওই মানে ওখানে বসে থাকি প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর অনেক বের হয়। বের হওয়ার পর অনেক তখন যখন বেরো রুমে চলে যায়, আমি ওরা ওইখানে আর ধরি না, মানে আমার ভাবির ঘরেও ধরি না, বা ঘর থেকে বের হওয়ার পর আমি ওইখানে ধরি না। না ধরার পর তখন রুমে চলে যায়। যখন রুমে চলে যাওয়ার পর আমি তখন আমার রুমে যাই, রুমে গিয়ে ঘুমাই। সকালবেলা হওয়ার পর আমি শুধু স্কিপ খুঁজতেছি, যে মানে সুযোগ খুঁজতেছি কীভাবে ওকে কথাগুলো আমি বলবো। তো যাই হোক, এভাবে যেতে যেতে আমি তখন মানে আমার মনের ভিতরে তখন প্রচণ্ড রকম কষ্ট, যে মানে আমি ওইটা কীভাবে করলো, মানে ও আমার ভাবির দিকে নজর কীভাবে দিল, ওর বিবেকে কি একটাবার বাধা দিল না, মানে ওইটা কীভাবে করতে পারলো। আমার তখন প্রচুর পরিমাণে খারাপ লাগে, মানে মানে সময় পেরোচ্ছে বাট আমি সুযোগ খুঁজতেছি কীভাবে বলা যায়। দুপুরের দিকে আমার বলে যে চল আমরা আমাদের এদিকে একটা গাংপাড় আছে, তো বলে যে চল আমরা গাংপাড়ে গিয়ে গোসল করবো। তাই বললাম ঠিক আছে চল। গাংপাড়ে যাচ্ছি দুজনে গোসল করার জন্য। গাংপাড়ে যাওয়ার পরে তখন আমি ওখানে গাংপাড়ে গিয়ে দাঁড়াই বলতেছি যে অনেক তোর সাথে আমার আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তুই আমার কথাগুলোর উত্তর দিবি। আমার বলে ওমা সারা রাত একসাথে ঘুমাই, সারাদিন একসাথে থাকি, তখন তোর গুরুত্বপূর্ণ কথা হয় না, এখন গোসল করতে আসছি তুই গুরুত্বপূর্ণ কথা বলবি। আমি তখন বলি আমি যেটা বলবো তুই আমার সোজা কথার উত্তর দিবি, কোনো রকম কথা ঘুরাবি না, পেঁচাবি না। আমাকে বলে না 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 ঘুরাবো পেঁচাবো কেন, তুই বল কী হয়েছে। আমি বলি কালকে রাত্রে তুই আমার ভাবির রুমে গেছিস না। এটা বলার পর আমার বলতেছে কেন তুই কি এটা স্বপ্নে দেখছিলি কালকে রাত্রে। আমি বললাম যে স্বপ্ন না, আমি সত্যি দেখেছি তুই কালকে রাত্রে আমার ভাবির রুমে গেছিস। আমার বলে ঠিক মানে রাতের বেলায় মাঝে মাঝে খোয়াবে যখন দেখে না, মানে এটা বাস্তবে মনে হয়, এটা বাস্তবের মতো মনে হয়, কিন্তু বন্ধু শোনো এগুলো বাস্তব না, এগুলো সম্পূর্ণ অবাস্তব। আমি বলি অনিক তুই আমারে মক্কেল বুঝাইস না, তুই কালকে আমার ভাবির রুমে গেছস এবং আমি এটা দেখছি তুই এই লুঙ্গি পরে এই গেঞ্জি পরে ভাবির রুমে গেছস। 2 ঘন্টা তুই ভাবির রুমে ছিলি, তুই যখন ভাবির রুমে ছিলি তাহলে আমি ওই সময় আমি তো তোর ঘরের সামনেই ছিলাম। আমার বলে তাহলে ঠিক আছে আমি তোর ভাবির রুমে গেলাম, তুই আমার ধরস নাই কেন, আমার তুই ধরলি না কেন। আমি বলে আরে আমি তোর ধরতে যাবো কেন, তুই আমার ভাবির রুমে গেছস না, তুই স্বীকার কর। আর তুই আমার বন্ধু, আমি তোর মতো ছোট লোক না যে এখানে তোরে ধরে আমি সবার সামনে অপমান করব। আমি আগে তোর মুখ থেকে কথাটা শুনবো তুই আমার ভাবির রুমে কেন গেছিস, আমার ভাবি তোকে ডাকছে নাকি তুই নিজে ইচ্ছা করে গেছিস, কেন গেছিস এটা আমাকে বল, এটা বল। এরপর আমি আগে তোর মুখ থেকে শুনবো, তুই আমাকে বল যে কেন গেছিস। ও আমাকে তখন বলতেছে যে তোর মাথা পুরো নষ্ট হয়ে গেছে বন্ধু, তুই একটু রাতের বেলায় একটু ভালো করে ঘুমাস, মানে পড়াশোনা একটু কমায় দে, ওই পড়াশোনার কারণে তো রাতের বেলায় মানে তোর ঘুম হয় না, তো তোর ব্রেন টেন পুরো নষ্ট হয়ে গেছে। আমি বললাম দেখ আমার ব্রেন টেন পুরোই ঠিক আছে, আমার ব্রেন নষ্ট হয়নি, আমি যেটা বলেছি আমি সেটা একেবারে মানে আমি দেখেই কিন্তু কথাগুলো বলতেছি। আমার বলে তুই কী বলতেছিস, তোর কি বিবেকে একটাবার বাধা দিচ্ছে না। মানে ও আমাকে বুঝাচ্ছে যে আমি এটা স্বপ্নে দেখছি, ওর কথা যে আমি স্বপ্নে দেখছি। একটা পর্যায়ে তখন আমি ওরা একদম মানে ধরে ফেলি, মানে গোসল পরে এটা গোসল টোসল করি, যাওয়ার পর আমি ওরা একদম কলা চেপা ধরে আমি বলি এই শোন তুই আমার মক্কেল বুঝাইস না, আমারে তুই মক্কেল বুঝাইতে আসিস না, ঠিক আছে। তুই কালকে আমার ভাবি রুমে গেছস, কেন গেছস এটা তুই আমার এখন বলবি, বইলে এখান থেকে যাবে। আমার কলা চেপে তোর ওরা ছাড়ি না। অ্যান্ড একটা পর্যায়ে তখনও বলে যে আমি তোর কাছে জবাব দিতে বাধ্য নয়।
আমি বললাম যে তুই আমার ভাবি রুমে গেছস, তুই আমার কাছে জবাব দিবি না মানে? ও বলে আমি তো তোর ভাবি রুমে দরজা কাইটা তোর ভাবি রুমে ঢুকে নেই, তুই তো বাইরে যেতে ছিলি, তুই বুঝতেই পারছিস যে তোর ভাবি দরজা খুলে আমার ঢুকাইছে, তাই না? এখন আমাকে এটা জিজ্ঞেস করতে কিচ্ছু নাই, তুই তো বুঝতেই পারিস যে তোর ভাবি রাজি আছে। এখন আমি কি মানে এলাকাতে হাইটা বলবো যে আমি রাতের বেলায় তোর ভাবির সাথে ঘুমাইছি? আমি তখন বলি যে অনেক তুই আমার তো ভালো একটা বন্ধু, তুই এই কাজটা করতে পারলি? আমার বলে যে মানে ভালো বন্ধু কি আজব ব্যাপার, আমি তোর ভাবি আমার ডাকে আমি যাই। আমি বলি তো এই কথাটা এতক্ষণ বলতেছিস না কেন? ও বলে যে এতক্ষণ বলি না, এখন তো বলছি না, তোর ভাবি আমারে বলছে আমি গেছি। আমি বললাম কতদিন ধরে এটা? ও বলে 2 মাস ধরে। আমি বললাম তো 2 মাস ধরে তুই প্রতিদিন আমার ভাবির কাছে যাস? ও বলে যে হ্যাঁ 2 দিন পর পরে যাই। আমি বললাম ভাবি কীভাবে তোরে নেয়? বলে এভাবেই নেয়, আমাকে ফোন করে নেওয়া যায়। আমি বললাম তোর মোবাইলের ভিতরে দেখি, আমি তো মোবাইলটা টান দিই, আর ভাবির কোনো নাম্বার ওর মোবাইলে দেখি না। আমি বলি কই আমার ভাবি তোরে কল দিলে ভাবির মোবাইলের নাম্বার এখানে থাকতো না? ও বলে যে না নাম্বার থাকবে কেন, আমি নাম্বার ডিলিট করে দিই, এটা বলে। তো বলে তারপর অতক্ষণ একটু টকজক হওয়ার পরে আমি ওর সাথে কোনো কথা না বলে আমি ঘরে যাই। ঘরে যাওয়ার পর আমার তখন মানে প্রচুর পরিমাণ আমি হামতাম করি, মানে কারণ ছাড়া আব্বার সাথে ঝগড়া করি, আম্মার সাথে ঝগড়া করি, ছোটো বাচ্চাদের গায়ে হাত তুলি। আমার ভাবি ব্যাপারগুলো বুঝতে পারে, মানে ভাবি বুঝতে পারে যে আমি খুব বেশি হামতাম করতেছি। ভাবি আমাকে বলতেছে যে কী ব্যাপার এরকম পাগলামি করতেছো কেন, আমাকে জিজ্ঞেস করে। আমি বললাম কিসের পাগলামি? কোনো পাগলামি না, মানে আমি কোনো পাগলামি করতেছি না, মানে খুব রাগান্বিতভাবে কথা বলি। কথা বলতে বলতে একটা পর্যায়ে ভাবি তখন আমাকে বলতেছে যে এদিকে আসো, আমাকে ডাকার পর আমি তখন ওই মানে সোফার ভিতরে গিয়ে বসে বলে কী হয়েছে? আমি বলি কিচ্ছু হয় নাই। বলে তুমি হোস্টেলে যাচ্ছ না কেন, বাড়িতে কেন বসে আছো? আমি বলি ও কেন, বাড়িতে বসে থাকলে তোমার প্রবলেম কোনো প্রবলেম? পরে বলেছি কী প্রবলেম? আমি বললাম যে অবশ্যই প্রবলেম। তখন আমার আব্বা আম্মা থাকে, আমি আমার আব্বা আম্মার সামনে বলেছি অবশ্যই প্রবলেম, মানে প্রবলেম না থাকলে কীভাবে? বলে কিসের প্রবলেম? তখন ভাবির সাথে টকজক করার পরে আমি এখান থেকে উঠে চলে আসি। উঠে আসার পরে আমি তখন চিন্তা করি যে আগে আমি ভাবির নাম্বারটা চেক করবো। অ্যান্ড বিকালবেলা আমি তখন আবার ভাবির মোবাইলটা হাতে নিয়ে আমার বাইশ থেকে বলি যে যা তোমার মায়ের ফোনটা নিয়ে আসো। আমি তখন আমার ভাবির মোবাইলে আমার মানে উনিকের নাম্বারটা ঢুকানোর পর আমি তখন উনিকের নাম্বারে কল দেওয়ার পরে উনি কলটা রিসিভ করার পরে উনি কল রিসিভ করে বলতেছে হ্যালো আসসালামু আলাইকুম, কে বলতেছেন? মানে একেবারেই যেন আননোন একটা পার্সন, মানে উনি চিনেই না। আমাকে বলতেছে কে বলতেছেন, হ্যালো কে? তখন আমি লাইনটা কেটে দিই উনিকের নাম্বারটা আমি ভাবির মোবাইল থেকে ব্লক করে দিই। আমি তখন মোবাইলটা মানে ভাবিকে দিয়ে দেওয়ার পরে আমি তখন উনিকের কাছে যাই, মানে ঘন্টাখানিক পরে যাই, যে বলি কিরে তুই একটু আগে কার সাথে কথা বলছিলি? ও বলে কই কার সাথে? আমি মোবাইলটা দেওয়ার পর আমি তখন ডায়ালে যাই, বলি যে নাম্বারটাতে কল আসছিল না? বলে হ্যাঁ এই নাম্বার থেকে তো কল আসছিল, কিন্তু হেলো করলাম, শালা তো কথাই বললো না। আমি বললাম এটা শালা না এটা শালি। ও বলে শালি মানে? আমি বলি তুই না বলছিলাম আমার ভাবি তোর সাথে 24 ঘন্টা কথা বলে তোরা রাতের বেলায় ফোন করে নিয়ে যায়? আরে বাটপার, আমার ভাবির মোবাইল থেকে আমি তোরা কল দিছি, কই আমার ভাবির নাম্বার থেকে কল দিছি, তুই তো কল রিসিভ করে বলতেছিস হ্যালো কে বলছেন? তখন উনি আর কোনো কথা বলে না, উনি তখন নিচের দিকে তাকিয়ে আছে। আমি তখন জিজ্ঞেস করি যে তুই এই কাজগুলো কেন করতেছিস, তুই কি এগুলো বন্ধ করবি নাকি আমি খারাপ কোনো স্টেপ নিব? আমাকে বলে যে তুই যা করতে পারিস কর, আর আমার কাজ আমাকে করতে দে, তোর কাজে আমি বাধা দিই না, আর আমার কাজে তুই বাধা দিস না। তখন আমি বুঝতে পারি যে অনিককে বলে বা বুঝিয়ে কোনো লাভ নাই, কারণ অনিক যেটা বুঝছে ও সেটাই করবে, আমি ওখান থেকে সরাইতে পারবো না। ওর যে সরাইতে হলে আমি আমার ভাবিকে ওর কাছ থেকে সরাইতে হবে। একটা পর্যায়ে আমি তখন আমার পরিবারের সাথে কথা বলি, মানে কথা বলতে আমার মাকে আমি কিছুটা ব্যাপার ইঙ্গিত দিই, মানে কিছু ব্যাপার ইঙ্গিত দিই বলতে মা তুমি রাতের বেলায় ঘুমাও বা হচ্ছে ভাবির রুমে যাও কি না এটা সেটা বলি। তো বলতেছি যে ভাবির রুমে যাও কি না, ভাবির দরজা খোলা থাকে কি না, ওইগুলো আমি বলি। তোমার মা কিন্তু আমার ভাবির সাথে আবার ফ্রি আছে, মানে খুবই ফ্রি। তো বলার পর আমার মা তখন বলতেছে যে কেন কী হয়েছে? আমি বললাম যে না মা, মানে আমার কাছে সন্দেহ হয় আমগো পাশের বাড়িতে যে অনিক আমার বন্ধু, অনিক মাঝে মাঝে মনে হয় রাতের বেলা আমগো ঘরে আসে। এটা আমি মাকে জাস্ট ইঙ্গিত করে বলি, মানে একদম ক্লিয়ার করে বলি না যে ভাবির রুমে যায় আমি দেখেছি বা ওগুলো বলি না। তো মা তখন বলে যে আচ্ছা ঠিক আছে। তো এটা বলার পরে এর পরের দিন মা মনে হয় আমার ভাবিকে কিছু বলে, মানে ভাবিকে মনে হয় কোনো ইঙ্গিত দেয় আর কি, মাও হয়তো ইঙ্গিত দেয় ভাবিকে বলার পরে তখন একদিন আমি কী করি, পুকুর পাড়ে আমাদের পুকুর পাড় ছিল, পুকুর পাড়ে আমি পুকুর পাড় থেকে গোসল করে আমি আসতেছি তখন মানে একদম আমাদের ঘরের সামনে আমার তখন আব্বা আম্মা ছিল। আব্বা আম্মা হচ্ছে ইয়ের ভিতরে দাঁড়াই ছিল, বারান্দার ভিতরে দাঁড়াই ছিল। আমি তখন ওই মানে আমার বাড়ির ভিতরে ঢুকতেছি, ঠিক সেই সময় ভাবি তখন বাড়ি থেকে দৌড়ে আইসা আমাকে মানে আমার গালের ভিতরে খুব কষে একটা থাপ্পড় মারে, খুব জোরে। অ্যান্ড থাপ্পড় মারার পরে আমি তখন চিন্তা করি যে আল্লাহ ভাবি থাপ্পড় মারছে, এটা আব্বা আম্মা হয়তো দেখে ফেলতে পারে। মানে আব্বা আম্মাকে স্কিপ করার জন্য আমি তখন মানে পিছনে চলে আসি, মানে বাড়ির একদম পিছনে চলে আসি, দৌড় দিয়ে চলে আসি, মানে আমাকে থাপ্পড়কে আমি চলে আসি। তখন ভাবি পিছন থেকে দৌড়ে এসে আমাকে ধরে মানে পায়ের জুতা খুলে আমাকে পাথরিকভাবে ওইখানে মারতে থাকে। আমাকে প্রচুর পরিমাণ মারে, এত পরিমাণ মারে আমি তখন চিন্তা করতেছি যে কী ব্যাপার ভাবি তুমি আমার মারতেছো কেন? মানে কোনো কথা না বলে আমার বলতেছে
মানে খুবই খারাপ ভাষা আমাকে গালি দিয়ে উনি একেবারে মানে ওনার ছিল কিন্তু মোটা ছিল, তো ওনাটা দিয়ে আমার একদম গলা পেঁচায়। ধর আমি তখন আমি চিন্তা করতেছি আমি মরে যাই সমস্যা নাই, কিন্তু আশেপাশে দেখে কেউ যেন না দেখে। আমি শুধু বলি আল্লাহ কেউ যাতে আশেপাশে থেকে না আসে। পরে আমার বলে তুই আমার জীবনটার এইভাবে কেন নষ্ট করতে আসছস? আমি তখন বলি আমি নষ্ট, আমার এখন রাগ ওঠে। আমি বলি আমি নষ্ট করতেছি? তুমি রাতের বেলা উনিকের সাথে ঘুমাও অ্যান্ড উনিকের সাথে তুমি থাকো, তুমি আমারও দোষারোপ করতেছ? আরে আমি তো ভালো, আমি মা বাবা কারো কাছে, ভাইয়ের কাছে কারো কাছে বলি নাই, এই গ্রামের কাউকে আমি জানাই নাই যে তুমি রাতের বেলা উনিকের মতো একটা ছেলের সাথে তুমি ঘুমাও। ছি, তোমার এত নোংরা, এত তোমার মন মানসিকতা, তুমি আমাকে ধমক দাও? আর তুমি নিজেই তো দূরচরিত্রা লম্পট। এটা বলার পরে তখন উনি আমার বলে যে আমারে দূরচরিত্রা কে বানাইছে? আমারে দূরচরিত্রা তুই বানাইছস? আমি বলে আমি? বলে হ্যাঁ তুই বানাইছস। তুই বাথরুমে গোসল করার সময় এটা ভিডিও করেছিস, আমাকে রাতের বেলায় ঘুমের ওষুধ খাওয়াইয়া তুই আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিস, এটা তুই রেকর্ড করেছিস, আমাকে তুই খারাপ বানাইছিস। আমি তখন বলি যে তুমি এগুলো কি করে জানো? বলে যে তোর বন্ধুর মোবাইলে সব কিছু আছে। আমি তখন বলি যে আমার বন্ধুর মোবাইলে সব কিছু আছে, মানে আমি তোমার কথা বুঝি না। আমার ভাবি তখন আমাকে বলতেছিল আরে জানোয়ার তুই শোন, তুই তো আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস। আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আজও এই সংসারে আছি। আমি অনেক আগে না হয় এই সংসার ছেড়ে চলে যেতাম, আমি চলে গেলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। আর তোর ভাইয়ের টাকা পয়সা সব আমার অ্যাকাউন্টে, তোর ভাইও বলবে যে আমি টাকা পয়সা নিয়ে পালাই গেছে, ভাইগে গেছি, শুধুমাত্র এই জন্য আমি আজও এই সংসারে ধরে আছি, আমি এই সংসারে রয়ে গেছি। আরে তুই এটা কী করলি আমারে? আমি বলি যে ভাবি আমি কি বুঝি না। পরে বলতেছে তুই যে বাথরুমে আমার রেকর্ড করছস, আমার গোসল করা ভিডিও করছস, তারপরে আমার রুমে গিয়ে তুই যে আমাকে ঘুমের ওষুধ খাওয়াই আমার সাথে এগুলো করে ভিডিও করছস, এই সব ভিডিও তোর বন্ধু অনিকের মোবাইলে কিভাবে গেল? আমি বললাম ভাবি আমি তো জানি না কীভাবে গেল। পরে বলে তোর বন্ধু অনিক এগুলো আমাকে সব কিছু দেখাইছে, আমাকে দেখায় বলছে যে আমি যদি ওর সাথে শারীরিক সম্পর্ক না করি ও এই ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিবে এবং আমাকে বলছে আমি যদি তোকেও যদি আমি কখনো জানাই তাহলেও সে ইন্টারনেটে ছেড়ে দিবে। ওর কাছে এগুলো গেল কীভাবে? চোখটা বন্ধ করে উপরের দিকে তাকে আমি তখন বুঝতে পারি যে হ্যাঁ, ওর মামাতো বোনের বিয়েতে আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু ওর মামাতো বোনের বিয়েতে আমি পুরোটা বিয়ে রেকর্ড করেছি, নাচানাচি রেকর্ড করেছি, এই সবগুলো কিন্তু অনেক রাতের বেলা আমার মোবাইল থেকে নিয়ে গেছে অ্যান্ড ওইখানে কিন্তু ফোল্ডারের ভিতরে আমি একটা সিক্রেট ফোল্ডার বানায় রাখছিলাম, ওই ফোল্ডার থেকে মেবি অনেক আমার ভাবির ভিডিওগুলো নিয়ে গেছে। তখন আমি ধাক্কা দিয়ে এটা চিন্তা করি অ্যান্ড ধাক্কা দিয়ে আমি তখন ভাবিকে ওইখান থেকে ফেলে দিই। আমি তখন অনিকের ঘরে দৌড়ে যাই। যাওয়ার পর অনিকের মোবাইল কিন্তু লক থাকে না, ও কিন্তু মোবাইল লক করে রাখে না। অ্যান্ড আমি অনিকের ঘরে যাই মানে অনিকে খুঁজতে থাকি। এরপর একটা পর্যায়ে দেখতে পাই ওয়ার্ড্রোপের উপর ওর মোবাইলটা যখন চার্জ দেওয়া ছিল আমি তখন মোবাইলটা ধরার পর আমি কিন্তু কখনও ওর মোবাইলের ফোল্ডারে যাই না, কারণ আমি চিন্তা করি যে একটা মানুষের পার্সোনাল ব্যাপার অনেক কিছু থাকতেই পারে, পার্সোনালিটি থাকতে পারে, এই জন্য ওর মোবাইলের ইনবক্সে বা মানে আমি ওইখানে কখনো যাই না, মানে ভিতরে বা গ্যালারিতে। তো সেদিন আমি সরাসরি গ্যালারিতে যাওয়ার পরে আমি একটা ফোল্ডার পাই যেখানে লেখা সিক্রেট। ওই সিক্রেট ফোল্ডারে ঢোকার পর আমি তখন দেখতে পাই আমার মোবাইলে যত ভিডিও আছে সব ভিডিও অনিকের মোবাইলে। সব ভিডিও অনিকের মোবাইলে দেখার পর আমি কোনো কথা না বলে আগে ভিডিওগুলো ডিলিট করি, মানে সবগুলো ভিডিও ডিলিট করি। ভিডিওগুলো ডিলিট করার পরে আমি তখন চিন্তা করতেছি যে আমি কি করব এখন, মানে এখন কি করা যায়। আমি কোনো কথা না বলে আমি তখন ওই মোবাইলটা আবার ওখানে চার্জ দিয়ে আমি তখন ঘরে চলে আসি। ঘরে আসার পরে মানে আমি তো ভাবি যে আব্বা আম্মা কোনো দেখছে কি না, আব্বা আম্মাকে সামনে যাই ওদের কথা বলি, বাট বুঝতে পারছি ওরা দেখে নাই, ওরা বুঝে নাই। না বুঝার পরে দেন আমি তখন আবারও অনিকের ঘরে যাই, মানে অনিকের সাথে দেখা করতে যাই। দেখা করবো অনিক আমাকে দেখে হাসে। আমি বললাম কিরে হাসতেছস কেন? বলে ভিডিও ডিলিট করে দিছস। মানে আমি তখন অবাক হয়েছে কীভাবে বুঝলাম, মানে ও মোবাইলে এসে চেক করছে মেবি। আমি তখন বলি যে ভিডিও ডিলিট করছি, মানে কী ভিডিও ছিল তোর ফোনে? বলে যে ভিডিও ছিল তুই এগুলো ডিলিট করে দিছস। আমি বলি যে ডিলিট করে দিছি, তুই এটা কী করলি? আমার মোবাইল থেকে তুই ভিডিও তোর মোবাইলে নিয়ে গেলে? ও আমার বলে যে বন্ধু দেখ, আমি তোর ভাবিরে অনেক দিন ধরে টার্গেট করে রাখছি, আমার তোর ভাবিরে খুব পছন্দ হয় অ্যান্ড তোর মুখ থেকে যখন তোর ভাবির সাথে যে শারীরিক সম্পর্কের কথাগুলো শুনছিলাম সেদিন থেকে আমার ভিতরে তোর ভাবির জন্য জ্বালাটা আরও বেড়ে গেছে। আমি শুধু সুযোগ খুঁজতেছিলাম যে কোন সুযোগে মামা তোমার কাছ থেকে ওই মোবাইলের ভিডিওগুলো নেওয়া যায়, যার জন্য কৌশল খাটাইয়া আমি তোমার আমার মামাতো বোনের বিয়েতে নিছি। আমি জানি যে তুমি ভিডিও করতে পছন্দ করেন, মামাতো বোনের বিয়েতে গেলে তুমি অবশ্যই ভিডিও করবা অ্যান্ড ওই ভিডিও নেওয়ার সুযোগে আমি এটা নিয়ে যাবো, এটা আমার আগ থেকে টার্গেট করা। আমি তখন বলি হাই রে, তুই কি বন্ধু নাকি শত্রু? আর তুই তো মির্জাফরকেও হার মানিয়ে দিছিস, তোর কাছে তো মির্জাফরও হার মেনেছে। তখন আমাকে বলে যে বন্ধু দেখ কী করবো, যৌবন জ্বালা মিটাইতে পারি না অ্যান্ড ভাবিরে দেখে মাথা ঠিক নাই, যার জন্য এই কাজটা করে ফেলছি। আমি বলি যাই হোক তুই আর করিস না বন্ধু, তোর হাতে পায়ে ধরে ওরে বলি, কিন্তু আমি দেখি যে কোনো লাভই হয় না। ও আসলে এরকম করে ভাবির কাছে যাচ্ছে। আমি একটা সময় সহ্য করতে না পেরে আমি তখন ওই আমাদের বাড়িঘর সব কিছু ছেড়ে চলে আসি।
ভারীঘর সব কিছু রেখে আমি তখন হোস্টেলে চলে এসে হোস্টেলে আসতেছি, আর আমার কিছু বন্ধুবান্ধব থাকে হোস্টেলে, অন্য বন্ধুবান্ধব, ওদের সাথে আলাপ করি। ওরা বলে ছেলেটারে দুনিয়া থেকে সরাই দে, তাহলে তো হয়ে গেল। আমি তখন বলি যে ওর তো বন্ধু, কীভাবে ওরে সরাই দেবো, ওরে খুন করলে তো ধরা খেয়ে যাবো। তখন আমার বন্ধুগুলো আমার বলতে আসছে, একটা কাজ কর, আমার একটা বন্ধু থাকে ওইখানে, নাম হচ্ছে রবিন। রবিন আমাকে একটা আইডিয়া দেয় বলতে রবিন বলে যে তুই ওখানে ওরা একদিন হোস্টেলে নিয়ে আয়। তাই আমি বললাম হোস্টেলে নিয়ে আসলে, পরে বলে হোস্টেলে নিয়ে আসলে, আমি বলি যে হোস্টেলে নিয়ে আসলে তোর ওরা খুন করে ফেলবি? বলে আরে না, খুন করবে না, ওর সাথে একটা মজার গেমস খেলবো। আমি বলি কেমন? বলে ওদের হোস্টেলে নিয়ে আয়, তারপরে তোরা বলতেছে। আমি বলি আরে না, এখনই বলে কী করবি? বলে হোস্টেলে নিয়ে আসলে আমরা কিন্তু ওই সময় কুকুর মারতাম, আমাদের হোস্টেলে প্রচুর কুকুরের উত্তাপ ছিল। আমরা তখন কী করতাম, ওই যে যারা চিনেন ব্রেড আর কি, আমাদের বাংলা ভাষায় বলে বন, বনের ভিতরে আর কি লাইক হচ্ছে ওই যে সুইগুলো হয় না, যে সোনামুখী সুই, তারপর ওই সুইগুলোকে কেটে সুইগুলোকে মধ্যে ভেঙে আমরা তখন ওই বনের ভিতরে ঢুকে দিয়ে কুকুরকে খাওয়াই দিতাম। অ্যান্ড কুকুর তখন ওইটা খাইলে তখন কুকুর মরে যেত। কারণ কুকুর আমাদের এখানে প্রচুর বিরক্ত করতো, সবাইকে কামড়াইতো এই ভয়ে। তখন আমার বন্ধু বলতেছে ওই কুকুরের মাঝে আর তোর ওই বন্ধু অনেক, তার মাঝে কোনো পার্থক্য নেই, এটা কাজ কর, কুকুরের যেমনি মারছে তোর বন্ধুরা এমনি মারবো। আমি বললাম কীভাবে? ও বলে কুকুরে তো মারছি বেলেট খাওয়াইয়া সুই খাওয়াইয়া তোর বন্ধুরে মারবো বেলেট খাওয়াইয়া। আমি বলি কেমনে? পরে বলো শোন, তোর বন্ধুরে তুই আমাদের এখানে হোস্টেলে দাওয়াত দিবি, আসার পর আমি তখন চা বানাবো। চা বানানোর পরে ওই চায়ের সাথে আমরা যে বনগুলো থাকবো, ওই বনের ভিতরে আমরা ব্লেড কেটে ব্লেড ভরে দিব। ও তখন বনের সাথে যখন বনটা যখন চায়ের মধ্যে ভিজানোর পরে বন, দ্যাট মিনস ব্রেড, যখন ও মুখে দিবে মানুষ, এমনি কিন্তু মানুষ যখন চায়ের ভিতরে ব্রেড ভিজায় তখন কিন্তু মানুষ ব্রেড এটা গিলে খেয়ে ফেলে, চাবায় না। তো তোর বন্ধু যখন এটা ভিজাও গিলে খেয়ে ফেলবে, অ্যান্ড খেয়ে ফেলে দেখা যায় কি ওর ভিতরে এটা ঢুকে মারা যাবে। হসপিটালে নিয়ে যাবো, তখন মারা গেছে শেষ। আর এটা ওর ভিতরে গেলে তো নাড়ি বুড়ি সব কিছু কেটে যাবে, দেন ও মারা যাবে। এরপর ওর মাটি দিয়ে ফেলবি, সমস্যা সমাধা। এটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। আমি তখন চিন্তা করি দারুণ আইডিয়া, এটা আমার কাজে লাগাতে হবে। এরপর দিন আমি অনেকে বরাবর মতো বলি যে তুই আমার হোস্টেলে একটু আয়, এমনি বলি। বলার পর অনেক তখন আমার হোস্টেলে আসে বলতে ওর সাথে আমার সম্পর্ক ফ্রেন্ডলি থেকেই গেছে। ওইটা নিয়ে আমি আর ওই কোথাও, এটা আসলে অনেক দিন পরে, প্রায় 2-3 মাস পরের ঘটনা। এর মাঝে অনেকের সাথে আমার সম্পর্কটা ভালোই হয়ে গেছে। অ্যান্ড তখন আমি যখন আসতে বলি ও আসে, আমি তখন আমার রবিনডে বলি যে দোস্ত সব কিছু রেডি, বলো বরাবর রেডি। তো রেডি হওয়ার পরে ও তখন চাটা বানায়, অনেকে আমার সাথে বসে, আমরা বসে সবাই মিলে চা খাচ্ছিলাম। আমি আমার ওই বন্ধু রবিনকে ইশারা দিচ্ছি, রবিন কোথায়? রবিন আমাকে ইশারা দিয়ে বলে যে হ্যাঁ সেফ মতো আছে। তো বনটা যে বনের ভিতরে আমরা ব্লেড ঢুকাইছিলাম, ওই বনটা হচ্ছে ইয়ার হাতে দিই, অনিকের হাতে দেওয়ার পর অনিক তখন বনটা ভিজিয়া অর্ধেক জাস্ট মুখে নিয়ে আমি অবাক হয়ে গেলাম। ও জাস্ট 1 সেকেন্ডের জন্য বনটা ভিজাইছে, হয় না যে এক সেকেন্ডের জন্য বনটা জাস্ট ভিজে ও তখন মুখে নিয়ে ও বন চাবাইয়া খাইতেছে। যখন চাবাইয়া খাইতেছে 2-3টা চাবানো দেওয়ার পরে হঠাৎ করে ওর মুখ থেকে ঘর দিয়ে রক্ত বেরোচ্ছে, প্রচুর পরিমাণ রক্ত বেরোচ্ছে। রক্ত বের হওয়ার পরে ও তখন খুবই চালাক, ও তখন বনটা হাতে নেয়, বনটা এইভাবে খুলে দেখতেছে আরও কয়েক টুকরা ব্লেড কাটা, একটু করে কাটা ব্লেড টুকরা বনের ভিতরে ঢুকানো। তখন ও বলে যাই তুই আমার কী করলি, তুই আমার মাইরে ফেলছস। এটা বলে আমি তখন বলছি আরে মর, তুই মর, জোরেই বলতেছি শালা তুই মর, তুই মরলে আমি বাঁচি। তখন এটা বলতেছি, ও তখন মুখ দিয়ে রক্ত বেরোয়। আমার বন্ধু যখন গিয়ে দরজা লাগায় দেয়, আমি তখন ভিতরে থেকে ও তখন আমার ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলার পরে ওইখানে হোস্টেলে তখন বেরোয়ার পর অনেকে এসে ওরে ধরে, কারণ মুখ থেকে রক্ত বের হয়। সবাই ওরে ধরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার পরে তখন আমি বুঝতে পারি যে ওর ঠোঁট কেটে গেছে, জিহ্বা কেটে গেছে অনেকটা, তারপর দাঁতের অনেক অংশ কেটে গেছে, মুখের অনেক জায়গা কেটে গেছে, খুব মারাত্মক অবস্থা। অ্যান্ড ও তখন আর কথা বলতে পারে না, ওর কথা বলার থাকে না, জিহ্বা একদম কেটে যায়, অর্ধেকের মতো কেটে যায়। তো পরে ও ওইখানে প্রায় 6 মাসের মতো একটা হসপিটালে থাকে, 6 মাস ও কিন্তু কারো কাছে এই ব্যাপারগুলো বলে না। ওরে যে আমি ব্লাড খাওয়াইছি, ও এলাকাতে ওইগুলো কারো কাছে বলে না। 6 মাস পরে ওইখান থেকে মোটামুটি সুস্থ হয়ে আসে, কিন্তু ও কথা বলতে পারে না, কথাটা বলতে পারে না। কথাটা বললেও ও খুব কথার মধ্যে অনেক আওড়া খায়, ক্লিয়ার কথা বলতে পারে না, ক্লিয়ার কোনো কথা বলতে পারে না। যাই হোক, এরপরে আমি যখন চলে আসার পরে হসপিটাল থেকে আসে, তখন আর আমি ওর সাথে কথা বলি না, যেহেতু শত্রুতা লেগেই গেছে, আমি ওর সাথে কথা বলি না। আমি আমার ভাবির সাথে থাকতেছি, আর ভাবিকেও আর ওইসব ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলি না। আমার কথা হচ্ছে যেটা হবার সেটা হয়ে গেছে, এটা নিয়ে আমি আর কোনো কথা বাড়াবাড়ি করবো না। যাই হোক, এভাবে দিনগুলো কাটতে ও যখন হসপিটাল থেকে আসে, হসপিটাল থেকে বাসায় সম্পূর্ণ সুস্থ হয়ে আসার প্রায় 20 থেকে 21 দিন পরে একদিন আমার ভাইয়া আমাদের নাম্বারে কল দেয়, ভাইয়া আমার নাম্বারে কল দেয়। কলটা রিসিভ করার পরে
ভাইয়া তখন মানে এটা বিকালবেলা ছিল, প্রচণ্ড রকম কান্নাকাটি করে, মানে প্রচুর কান্নাকাটি করে। আমি তখন বুঝতে পারতেছি না কী ব্যাপার, ভাইয়া কান্নাকাটি কেন করে। আমি জিজ্ঞেস করতেছি যে ভাইয়া কাঁদতেছো কেন, কী হয়েছে আমার কাছে বলো। কিচ্ছু বলে না, শুধু এটাই বলে যে আমি এই জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতাম তোরে, তোর মতো ভালো আমি পৃথিবীতে কাউকে বাসতাম, কিন্তু তুই আমার কলেজে আঘাত দিছস, আমি তোরা মাফ করে দিলেও আল্লাহ তোরা কোনোদিন মাফ করবে না। এটা বলো লাইনটা কেটে দিয়ে তখন মোবাইলটা বন্ধ করে দেয়, যতই কল দিয়ে ওর নাম্বারটা বন্ধ। আমি তখন বুঝতে পারি না, ভাবিরে বলছি ভাবি ভাইয়া কি তোমার কল দিয়েছিল, বলে না আমার কল টল দেয় নাই। আমি তখন কিছুই বুঝতে পারি না কী ব্যাপার ওর, মানে এরকম কেন। তো রাতের বেলায় প্রায় 2:30-3টার দিকে ওর মোবাইলে কল ঢুকে, 2:30-3টার দিকে কল ঢুকার পরে ও তখন কলটা ধরে খুবই, তখনও কান্নাকাটি করে। আমি বলি ভাইয়া কান্নাকাটি না করে আমার কাছে বলো না কী হয়েছে, তুমি মন খারাপ কেন করতেছো। আমাকে বলে ভাই রে তোরে এত ভালোবাসতাম, তুই কেমনে আমার এই কলেজায় আঘাত দিলি। আমি বললাম কীভাবে আঘাত দিয়েছে ভাই, আমার কাছে বলো না কী হয়েছে। পরে বলতেছে তুই তোর ভাবির সাথে এই কাজগুলো কীভাবে করলি। আমি তখন অবাক হয়ে যাই যে আমি ভাবির সাথে এই কাজ করছি, কীভাবে তুমি বুঝলা। পরে বলে আরে শোন, তোর বন্ধু রবিন আমার কাছে সব কিছু পাঠাইছে, আমি সব কিছু দেখছি, তুই কেমনে এই কাজটা করলি। শোন রে ভাই, আমি তো আজকে 5.5 বৎসর বিদেশের মাটিতে, আমি আজকে 5.5 বছর এই বিদেশের মাটিতে এত পরিশ্রম করেছি, এত কষ্ট করেছি, শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের বউটার সাথে বিয়ের পরে 5.5 বছর নিজের বউটাকে দেখি নাই, নিজের বউয়ের গায়ে হাত দেই নাই। ভাইরে আমি কখনো বাবা মায়ের সুখের জন্য, তোদের সুখের জন্য বাড়িতে যাওয়ার কথা চিন্তা করি নাই। লাখ লাখ টাকা প্রতি মাসে তোদের জন্য পাঠাইছি, এত কষ্ট করেছি, কিন্তু ভাইরে শেষ পর্যন্ত কী দিলে আমারে। ও ভাইরে আমি যদি মরে যাই, আমার কবরের সামনে তোরা একটা কালো পতাকা টাঙায় দিস, একটা কালো পতাকা রাখিস। এটা বলে তখন ভাই আবারও ফোনটা বন্ধ করে দেয়। দেখতে দেখতে তখন সকাল হয়ে যায়। সকালে যাওয়ার পরে প্রায় 11টার দিকে, আমাদের বাংলাদেশ সময় 11টার দিকে, আমার ভাইয়ার ওইখান থেকে একটা লোক আমার ভাবির নাম্বারে ফোন করে বলে যে গতকালকে রাতে আপনার স্বামী ফাঁসি দিয়ে মারা গেছে। মারা গেছে। তো মারা যাওয়ার পরে তখন মানে বাসার ভিতরে প্রচণ্ড রকম কান্নাকাটি, আমিও কান্নাকাটি করতেছে, ভাবি কিন্তু কিছুই জানে না কীভাবে মারা গেল বা এগুলো কী হইলো। কান্নাকাটি করে যাক, এরপরে আমি তখন আর এই ব্যাপারটা নিয়ে আমি আর অনিকের সাথে কোনো কথা বলি না। তো বোবাই ও তো ওদের ঘরে তো বোবার মতো শুয়ে আছে, আমি আর কিছু বলি না। সবশেষ আমার ভাইয়া প্রায় 1.5 মাস পরে ভাইয়ার লাশ বাংলাদেশে আসার পরে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ কান্না করে। আমি ভাইয়ার মুখটা দেখি, প্রায় 5.5 বছর পর আমার ভাইয়ের চেহারাটা দেখি। আমার ভাইয়ের চেহারার দিকে তাকে আমার চোখের পানিগুলো টলমল করতেছে। আমি কেন এই ভুলটা করলাম, কেন আমি আমার ভাইয়ের জীবনটাকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিলাম, আমি কেন এই ভুলটা করলাম। সবশেষ আমি তখন আর মানে আমার ভাইয়াকে মাটি দেওয়ার পরে আমি তখন আর ওইখানে আর থাকতে পারি না থাকার পরে আমি তখন আমার এলাকা থেকে চলে আসি। চলে আসার পরে প্রায় 8-9 মাস, লাইক 1 বছর মতো হয়ে যায় আমি আর আমার এলাকাতে যাই না। ওই 1 বছরে মাঝে মাঝে মার সাথে কথা বলি। আমি তখন ঢাকাতে চলে আসি, ওইখানে একটা চাকরি করে আমি আর গ্রামে যাই না, ওই এলাকাতে যাই না। মানে সবাই আমাকে ফোন মানে আব্বা আম্মা খুব রাগারাগি করে, কান্নাকাটি করে তুই চলে। আমি তখন চিন্তা করি যে আমি আমার ভাইয়াকে এভাবে লাশ বানিয়ে দিলাম, আমি আমার এই মুখটা আর আমার ভাবিকে দেখাইতে পারবো না, আমি তখন এখানেই থাকি। এভাবে দিনগুলো কাটতেছে। আমি এখানে সুযোগ পেলে আপন ভাই আপনার ভিডিওগুলো দেখি। একটা চাকরি করি, ঢাকাতে চাকরি করি, সুযোগটা পেলে মোবাইলটা অন করে আপনার ভিডিওগুলো দেখে ভাই ভালো লাগে। এক বুক কষ্ট নিয়ে পৃথিবীতে বেঁচে আছে আপন ভাই। এখন সবচেয়ে বড় যে সমস্যাটা আমি সমাধান করতে পারি না, আপনাকে আমি বলতে চাই আপন ভাই, আমি পুরোটা গল্প আপনাকে জানিয়েছি। অ্যান্ড আপনি যদি পারেন আমাকে একটা বুদ্ধি দেবেন। এখন আমি একটা বিপদে পড়ে গেছি। বিপদটা হচ্ছে এরকম, ইদানিং আমার আব্বা আম্মা আমাকে ফোন করে বলে যে আমাকে ইদানিং ধরে কয়েকদিন ধরে ফোন করে বলতেছে যে আমার ভাবিকে নাকি বিয়ে করার জন্য। আমাকে বলতেছে তুই বাংলাদেশে ইয়েতে আয় বা বাড়িতে আয়, বরিশালে আয়, আর তুই তোর ভাবিকে বিয়ে কর, আমাকে বলে। কিন্তু আপন ভাই আমি বুঝতে পারতেছেন, আমি যে ভাবির সাথে এই কাজগুলো করলাম, আমি এই ভাবিকে কীভাবে বিয়ে করব। আর বিয়ে করার পর ভাবিকে আমার সাথে সংসার করবে। আর শেষ পর্যন্ত আমি জানতে পারলাম যে ভাবি কিন্তু জেনে গেছে ব্যাপারগুলো, যে আমার ভাইয়ার মোবাইলে এগুলো গেছে। কারণ ভাবি কীভাবে জানতে পারছে, ওইখানে সৌদি আরবে ওই ভাইয়ার কাতার যে লোকগুলো ছিল, ভাইয়ার প্রবাসী যে লোকগুলো ছিল, ওই লোকগুলোর সাথে ভাবি কথা বলছিল, ফোনে কথা বলছিল। অনেক লোকের সাথে কিন্তু ভাবির কথা হয়। তাদেরকে জিজ্ঞেস করছিল যে কীভাবে মারা গেল, তখন তারা বলে দিছে যে এরকম ঘটনা, তারা সব কিছু বলছে। তো আমি এখন চিন্তা করি, আমি যদি আমার ভাবিকে বিয়ে করব, বুঝতে পারতেছি না যে আমি ভাবিকে বিয়ে করলে এটা কি ভালো হবে না খারাপ হবে। আপন ভাই আপনি তো অনেক মানুষকে বুদ্ধি দেন, বা আপনার শ্রোতাগুলো অনেক বেশি ইন্টেলিজেন্ট। যদি পারেন আমার জীবনের গল্পটা প্রচার করে সবাইকে বলবেন যে আমাকে একটা বুদ্ধি দেওয়ার জন্য। আর আপনি যদি আমার গল্পটা প্রচার করেন আপন ভাই, আমি এই গল্পটা আমার ভাবি
ভাবিকে পাঠাবো, আমার ভাবি অন্তত বুঝতে পারবে যে সম্পূর্ণ দোষটা আমার ছিল না। আর আমার ঘনিষ্ঠ যারা বন্ধুবান্ধব আছে আমি সবার সাথে ব্যাপারটা শেয়ার করব। আপন ভাই যদি পারেন প্লিজ আমার গল্পটা প্রচার করবেন, আর আমাকে দয়া করে একটু বলবেন যে আমি কি আসলে আমার ভাবিকে বিয়ে করবো কিনা, ভাবি কি বিয়ে করলে ভালো হবে না খারাপ হবে, আমি কি করতে পারি। আপন ভাই পরিবার থেকে প্রচণ্ড প্রেশার দিচ্ছে, আমার মা কান্নাকাটি করে বলতেছে আমার 22 থেকে ছাড়া আমার মা বাঁচবে না। আমার মা বলে যে আমি আমার আমার নাতিনকে ছাড়া বাঁচবো না। আমার ভাবি ইদানিং নাকি চলে যাওয়ার জন্য খুব পাগলামি করতেছে, তো সবাই বলতেছে যে চলে গেলে তো আমার 22 থেকে নিয়ে যাবে। এখন মা খুব কান্নাকাটি করতেছে। আপন ভাই কী করবো, আমি কি আমার ভাবিকে বিয়ে করবো, বিয়ে করলে ভালো হবে কি খারাপ হবে, প্লিজ আমাকে একটু বলবেন। আপন ভাই আমি আপনার কাছে চিরঋণী থাকবো যদি আমার গল্পটা প্রচার করেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ। পুরোটা গল্প আপনার আমার সাথে খুব মনোযোগ দিয়ে শুনেছেন আমি জানি। আমি একটু আমার দেশে এখন রাত অনেক রাত, প্রায় 5টা মতো বেজে গেছে। একটু পর হয়তো মুয়াজ্জিন আজান দেবে, নামাজ পড়বো। আমি আসলে একটু ঘুম থেকে উঠেছিলাম, যার জন্য হয়তো আমার ভয়েসের অবস্থাটা একটু অন্যভাবে ছিল। বাট অনেক ধন্যবাদ যে আপনারা পুরোটা গল্প আমার সাথে কন্টিনিউ করেছেন। আমি বলেছিলাম যে নাসির উদ্দিনের এই গল্পটা নেওয়ার পরে হয়তো অনেকে আমাকে বকা দেবেন যে আপন ভাই, আচ্ছা ওনার ভাইয়ের নাম ছিল রাশেদ, ছোটো ভাই ওনার যে ভাই ছিল তার নাম ছিল রাশেদ। রাশেদ ছিল নামটা ওনার বলি নাই, যিনি মারা গেছে আর কি। তো এখন আমাকে বললো যে আপন ভাই আমি আমার ভাবিকে বিয়ে করলে কি এটা ভালো হবে নাকি খারাপ হবে, এই বুদ্ধিটা আমার কাছে চেয়েছে না। আমি কি বলবো, আমি চিন্তা করি যদি বিয়ে করে তাহলে ভাবির মন মানসিকতা যদি ভালো থাকে তাহলে বিয়ে করতে পারে। অ্যান্ড বিয়ে করলেও যে ভাবি তার সাথে ভালো থাকবে এটা বলতে পারি না, কারণ ওর ভাবে ওর হাজব্যান্ডের সাথে কিন্তু ওর ভাইয়া রাশেদের সাথে কিন্তু ওর ভাবির অনেক বছরের প্রায় 5 বছরের মতো সম্পর্ক থাকার পর বিয়ে হয়েছে। সেক্ষেত্রে আমি নাসিরের প্রসঙ্গে কিছু বলতে চাই না। ভুল মানুষ করে, একটা করে দুইটা করে, কান্না করেছে আমার কাছে ফোন করে, খুব কান্না করেছে। প্রচণ্ড রকম বলে যে ভাই আমি জানি আপনি আমাকে বকা দিবেন বা আমি জানি আপনি আমাকে গালি দিবেন ভাই, কিন্তু কি করব আমি আসলে ভাই নিরুপায়, আমি এটা করে ফেলছি ভাই, আমি তো ভুল করে ফেলছি, এখন আমি কী করতে পারি। যাই হোক আমার মাথায় কোনোটাই আসতেছে না। বিয়ে করো বলতে আমি পারি না, কারণ বিয়ে করলে আমি জানি যে অনেকগুলো প্রবলেম তার ফেস করতে হবে। আর আমার বিয়ে না করলেই মনে হয় ভালো হতে পারে। আবার বিয়ে না করলে তো তার ভাবি চলে যাবে বা বাইশটিটাকে নিয়ে যাবে, ওর বাবা মাকেও প্রেশার দিতেছে। আমার দিক থেকে আসলে বিয়ে না করাটাই মনে হয় বেস্ট হতে পারে, কারণ বিয়ে করলে সে আরও অনেক বেশি প্রবলেম তাকে ফেস করতে হবে। আর ভাবির অ্যাকাউন্টে টাকা পয়সার ব্যাপার আমি জিজ্ঞেস করি নাই যে ভাবির অ্যাকাউন্টে টাকা পয়সার কী অবস্থা, এটা জিজ্ঞেস করি না আমি। তো যাই হোক ওই টাকা পয়সার প্রসঙ্গ বাদে দিলাম, কিন্তু বিয়ে করলে তো অনেক প্রবলেম, না করলে হয়তো প্রবলেম কিছুটা কম। যাই হোক তারপরও আপনারা আপনাদের নিজেদের মতামতটা লিখে পাঠাবেন। নাসির উদ্দিন আপনাদের কমেন্টসগুলো পড়বে হয়তো যদি একটা ভালো সলিউশনে যেতে পারে। আপনারা প্লিজ নাসিরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কাছে ক্ষমা চেয়েছে, তাই আমি আপনাদেরকেও বলে রাখি যে আপনাদেরকে ক্ষমা করে দেন। আদম সন্তান ভুল করতেই পারে, ওর ওই ভুলটাকে আমরা ভুলের দৃষ্টিতে না দেখে ওর ওই ভুলটাকে আমরা ক্ষমা দৃষ্টিতে দেখি, তাহলে হয়তো সব কিছু ঠিক হবে। আমি আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ যেন আর কারোর সাথে এরকম ঘটনাগুলো না ঘটায়। যারা জীবনের গল্পটা শুনেছেন তারা একটু সতর্ক হন। মোবাইল ডিভাইসগুলো এমন একটা জিনিস, এটা মুহূর্তের মাঝে আপনার ফোনে কিচ্ছু রাখার দরকার নাই ভাই। ফোনটা যে কখন হ্যাক করে আপনার ফোন যে কখন হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না, হ্যাক হয়ে যাবে বা আপনার পাসওয়ার্ড চলে যাবে। ফোনের মধ্যে কিছু রাখার দরকার নেই। আপনারা এই যে আমি একটা জিনিস ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে আর কি, এটা আসলে খুবই পার্সোনাল একটা ব্যাপার। এটা হচ্ছে ওই যে পাসপোর্ট যেটাকে বলে, এটা ব্যবহার করতে পারেন। এটা পাসপোর্ট, এটা আমি খুব আমার জন্য সেভ মনে হয়। আপনি যত পার্সোনাল জিনিস আছে আপনি এটার মধ্যে রেখে দিলে দেখা গেলে এটা হ্যাক হওয়ার কোনো উপায় নেই, ওটা হ্যাক হয় না পাসপোর্ট। কিন্তু সেক্ষেত্রে মোবাইলের ভিতরে কোনো ইম্পর্টেন্ট জিনিস রাখার দরকার নেই, যেটা আপনার জন্য খারাপ কিছু হতে পারে, এই জিনিসগুলো মোবাইলে রাখার দরকার নেই। এটার জন্য এটা করবেন এরকম আলাদা পাসপোর্ট করে, কিংবা মেমোরি অবশ্য নষ্ট হয়ে যায় কিন্তু পাসপোর্ট নষ্ট হয় না, পাসপোর্টের ভিতরে আপনি করে রাখতে পারেন। যাই হোক বন্ধুগণ, আপনারা যারা গল্প শুনেছেন তারা একটু সতর্ক হয়ে যান, তাহলে আমার এত কষ্ট করে রাতের 2টা-3টা বাজে বানানো এই ভিডিওটা কাজে লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় প্রিয় বন্ধুগণ। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।